আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে গেছো। তো আমরা আমাদের সেশনটা শুরু করব। তার আগে সর্বপ্রথম আজকের এত সুন্দর একটা ইন্টারেস্টিং সেশন যেটা হতে চলেছে, তার জন্য আমার কাজ সাথে আজকে যারা রয়েছেন তাদের এক এক করে পরিচয় পর্বটা আগে সেরে নেব। প্রথমেই আছে আমার পাশে, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, অঙ্কিতা, ডায়েটিশিয়ান অঙ্কিতা কুন্ডু। অঙ্কিতা কিন্তু আজকে আমার সাথে আগেও একটা শো তুমি করেছিলে। তো আইডিয়াটা আমি বলে দিই, প্যানেল ডিসকাশনের আইডিয়াটা কিন্তু অঙ্কিতারই ছিল। অঙ্কিতাই বলেছিল এটা করলে একটা বেশ ইন্টারেস্টিং হতে পারে। কিন্তু সকলকে একসাথে পাওয়াটাও একটা সমস্যা ব্যাপার, কারণ সকলেই ব্যস্ত আমরা। তবুও আমরা সময় বের করে যে 4 জন একত্রিত হতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। তো অঙ্কিতা, ডায়েটিশিয়ান অঙ্কিতা কুন্ডু, ও হচ্ছে অফকোর্স ডায়েটিশিয়ান, কমিউনিটি নিউট্রিশনিস্ট, নিউট্রাসিউটিক্যাল স্পেশালিস্ট। আচ্ছা, ও হচ্ছে এক্স ডায়েটিশিয়ান, অ্যাপোলো হসপিটালে ব্যাঙ্গালোরে ছিল ও। এখন কিন্তু ডায়েটিশিয়ান অফ হরলিক্স ইন্ডিয়া, অ্যাসোসিয়েটেড উইথ আরোগ্যম হেলথ কেয়ার। এবং অঙ্কিতা কিন্তু নিজেরও ক্লিনিক আছে এবং ও কিন্তু কনসালটেশন করে থাকে। নেক্সট আমাদের সাথে আজকের দ্বিতীয় গেস্ট এবং স্পিকার, ডায়েটিশিয়ান ভাস্বতী ব্যানার্জি চ্যাটার্জি। তো ডায়েটিশিয়ান ভাস্বতী, উনি হচ্ছেন ন্যাশনাল ডায়াবেটিস এডুকেটর, সাথে স্পোর্টস নিউট্রিশনিস্ট এক্সপার্ট, এবং উনি ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিস এডুকেটর ছিলেন অ্যাপোলো হসপিটালে কলকাতাতে। 5 বছর উনি ওখানে কাজ করেছেন। তার সাথে সাথেও কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসাবে এবং ডায়েট কাউন্সিলর হিসাবে উনি ছিলেন চেন্নাই ফার্টিলিটি সেন্টারে। তো সেখানে কাজ করার সাথে সাথে উনি কিন্তু নিজের ক্লিনিক রান করেন, অনলাইন এবং অফলাইন বোথ। আচ্ছা, তো এবার আমরা চলে আসবো ইপসিতার কাছে, ডায়েটিশিয়ান ইপসিতা সরকার। ইপসিতাকে সবাই দেখতেই পাচ্ছেন। ইপসিতা হচ্ছে ন্যাশনাল ডায়াবেটিস এডুকেটর প্লাস ডায়েটিশিয়ান, তো অবশ্যই ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশনিস্ট অ্যাটাচড উইথ ইন্দাস নার্সিং হোম প্রাইভেট লিমিটেড। এছাড়াও ইপসিতা কিন্তু নিজে অনলাইন এবং অফলাইন কনসালটেশন করেই থাকে অ্যাজ এ ডায়েটিশিয়ান। তো সকলকে ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা মূল টপিকে এবার ফিরে যাব। তো আজকের এই সন্ধ্যায় যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা সকলের জ্ঞাতার্থে আগে জানিয়ে রাখি। ন্যাশনাল নিউট্রিশন মান্থ, সেপ্টেম্বর মাস, সেই মাস উপলক্ষে আইসিএমআর এনআইএন এর পক্ষ থেকে কিছু কর্মসূচি নেওয়া হয়। তো সেই কাজকে সূত্র ধরেই আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার আজকে আপনাদের সাথে, আমি যেরকম কথা দিয়েছিলাম যে নতুন কিছু সেগমেন্ট আসবে, তারই মধ্যে একটি এটা প্যানেল ডিসকাশন। তো এনআইএন এর প্রথম যে কর্মসূচিগুলো ছিল তার মধ্যে প্রথম ছিল হচ্ছে অ্যানিমিয়া। তো আজকের টপিক অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা। তো এই জিনিসটাকে কেন বেছে নিলাম, এটা খুব একটা সাধারণ টপিক, কিন্তু এটার যে মাত্রা বা যেটার গভীরতা অনেকটা বেশি। তো অ্যানিমিয়া নিয়ে কথা হবে, ট্রিপল টি নিয়ে কথা হবে। আমি পোস্টারে এবং ক্যাপশনে লিখেছি যে অ্যানিমিয়া, ডিপ, ট্রিট, টক অ্যান্ড টেস্ট। তো এই তিনটে নিয়েই আমরা কথা বলবো। তো প্রথমেই আমি অঙ্কিতার কাছে চলে যাব। অঙ্কিতা, তুমি আমাদেরকে প্রথম শুরু করো ইন্ট্রোডাকশন। যদি আমি এখানে আসি, আমি কিছুটা ইন্ট্রো দিলাম যে ন্যাশনাল নিউট্রিশন মান্থ উপলক্ষে আমরা অ্যানিমিয়া নিয়ে কথা বলবো আজকে। তো অ্যানিমিয়া জিনিসটা বা রক্তাল্পতা জিনিসটা কি, বা এটা সম্পর্কে যদি আমরা একটা সূচনা করি, তাহলে তুমি কিভাবে শুরু করবে? ওভার টু ইউ। Thank you so much, first of all, to all of you. এত সুন্দর একটা প্যানেলের সাথে ডিসকাস করার অপরচুনিটিটা করার জন্য একটা অনেক বড় ধন্যবাদ তোমাকে। and you're doing such a great work. First I should say that যদি ডিসকাশন নিয়ে কথা বলি, তো আজকের আমাদের যে মানে এনআইএন এর মূল কর্মসূচি বা যে আমাদের ফ্র্যাটার্নিটি, ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট ফ্র্যাটার্নিটি যে ঐক্যবদ্ধভাবে নেমে পড়েছে এই একটা মানে যুদ্ধতে যাকে বলে, যেটা আমাদেরকে সবসময় লড়ে যেতে হয় সোসাইটির সাথে বা পেশেন্টসদের সাথে এবং কখনো কখনো নিজের বাড়ির লোকের সাথেও। মোস্ট অফ দ্য টাইম এটা হয়েই থাকে। তো এই যে যুদ্ধটা, যেখানে সবে ওই লিস্টের মধ্যে সব থেকে প্রথমেই রাখা হয়েছে অ্যানিমিয়া। এবার যদি অ্যানিমিয়া কথাটার পুঁথিগত ডেফিনেশন বলি, সেখানে প্রচুর আমরা ডেফিনেশন পেয়ে যাব, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় যে অ্যানিমিয়া ব্যাপারটা আমরা একটা বাই প্রোডাক্ট হিসেবে দেখি। যদি কোনো বড় রোগ হয়েছে সেটার একটা সাইড অপশন হিসেবে, যে ওয়েদার আমার কোনো অন্য প্রবলেম হয়ে গেছে, তো সাথে আমার অ্যানিমিয়াটা একটু লো হয়ে গেছে বা হিমোগ্লোবিন লো হয়ে গেছে, বা যদি হিমোগ্লোবিন লো হয়ে গেছে তথাকথিত
মানে একটা কনভারসেশন চলে, কুইলাখাড়া শাক খেয়ে নাও, বা তুমি খেজুর খেয়ে নাও, বা আয়রন রিচ খাবার খেয়ে নাও, দের ইজ নো রোল অফ ডাইটিশিয়ান হয়ে থাকে সবসময়। এবং এখানে যেটা সব থেকে বেশি প্রবলেম হয়ে থাকে যে অ্যানিমিয়া মানেই রক্তাল্পতা, এবার কোন ধরনের অ্যানিমিয়া সেটাও আমরা বুঝি না। এবং সেইটার হিসেবে মানে যেহেতু আমরা না, আই থিঙ্ক আই এম অডিবল। ইয়েস। সো আমরা এটা বুঝি না যখন আমরা একজনকে মানে একটা লেম্যান হিসেবে যখন অ্যাডভাইস দিয়ে থাকি যে ঠিক আছে তুমি খেজুর খেয়ে নাও, বা তুমি ডাল খেয়ে নাও, বা তুমি আয়রন রিচ খাবার খেয়ে নাও, এইগুলো আজকাল ট্রেন্ড আছে, রাগি খেয়ে নাও, দেন তুমি হিমোগ্লোবিন তোমার বেড়ে যাবে, তোমার অ্যানিমিয়া ঠিক হয়ে যাবে। কিন্তু অ্যানিমিয়া মানে কি আমার হিমোগ্লোবিন শর্টনিং আছে, নাকি আরো অনেকগুলো ভাগ আছে, এটা আমাদের বোঝাটা জরুরি। তো হট করে একটা রিকল আমরা নিই না। আমাদের ফ্র্যাটার্নিটি যেটা আছে, আমরা প্রপার একটা ডায়াগনোসিসের উপর আমরা কথা বলে থাকি, এবং ডায়াগনোসিসের পরেই কিন্তু আমরা ওটার উপর একটা কল নিই যে কোন ডায়েটটা চলবে। যেটা ম্যাক্সিমাম দেখা যায় যে আমি ভাগগুলো সম্পর্কে বলবো, তার আগে আমি কুইকলি একটু অ্যানিমিয়া কি একটা মানে লেম্যানের পার্সপেক্টিভ থেকে বলবো, এবং তার সাথে অ্যানিমিয়ার ভাগগুলো একটু ডিসকাস করে নেবো আমরা অনুযায়ী। তো বেসিক্যালি অ্যানিমিয়া মানে একটা, যেটা আমরা ধরি যে আমাদের ব্লাড হিমোগ্লোবিন যেটা, সেটা প্রপার অক্সিজেন ক্যারি করে না আমাদের টিস্যুজ অ্যান্ড সেলসে। মানে এক কথায় যদি আমরা ধরি যে আমাদের যে অক্সিজেন মানে যে হিমোগ্লোবিনটা, সেটা অক্সিজেনটা ক্যারি করছে না আমাদের বিভিন্ন ঘরগুলোতে। যেমন আমি আমার একটা লিভিং রুম, এটা লিভিং রুম থেকে আমার বেডরুম অব্দি যাচ্ছে না ব্যাপারটা, বা বেডরুম থেকে আমার কিচেন অব্দি ব্যাপারটা যাচ্ছে না, শুধু একটা জায়গায় রয়ে যাচ্ছে। এবং যার ফলে কিন্তু অল ওভার ওই ল্যাক অফ ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের বডিতে হিমোগ্লোবিনের একটা ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, সেটা মেনলি আমরা অ্যানিমিয়া বলে থাকি। এবারে এখানে এর বিভিন্ন ফাংশন অনুযায়ী মেনলি আমরা এটাকে মানে ডিফার করে থাকি। ফার্স্ট অফ অল আমরা যেটা ভাবি, একটা হলো মরফোলজিক্যাল, ইটিওলজিক্যাল। এই দুটো জিনিসকে আমরা প্রথমে ক্লাসিফাই করি। কিন্তু এই দুটো ক্লাসিফায়ার পরে আমাদেরকে যদি আমরা তথাকথিত মানে যদি নেচার অফ ডিজিজের মাধ্যমে ক্লাসিফিকেশন করি, সেই অনুযায়ী আমরা মেনলি 5 টাইপস অফ অ্যানিমিয়া দেখতে পাই। ফার্স্ট ইজ দি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা সব থেকে বেশি আমাদের সোসাইটিতে এই মুহূর্তে একটা মানে আকার ধারণ করে রেখেছে। ভাইটামিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেটা হয়ে থাকে, ভাইটামিন সি ডেফিসিয়েন্ট থাকে, বা ভাইটামিন ডি অনেক সময় ডেফিসিয়েন্ট হয়ে গেলে সেখানেও কিন্তু একটা অ্যানিমিয়া টেন্ডেন্সি থাকে। এবং তাতে আরো আদার অর্গানিক্যাল ডিসফাংশন থাকে, আরো আদার কোমরবিডিটিস জুড়িয়ে থাকে, যেটার অ্যাজ আ বাই প্রোডাক্ট বা সাথে এই অ্যানিমিয়ার ব্যাপারে, যেমন কিডনি প্রবলেমে হিমোগ্লোবিন আমাদের কম থাকে। তো সেটা ডিপেন্ড করে এর পিছনে একটা লট অফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আমাদেরকে জানতে হয়, দেন অনলি উই টেক আ কল। Another thing is hemolytic anemia, sickle cell anemia and anemia of chronic diseases, যেটা আমি বললাম। এবারে এখানে একটা কথা বলি, হিমোলাইটিক অ্যানিমিয়া বা সিকল সেল অ্যানিমিয়া, এইগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা জানি এটা কতটা ডেঞ্জারাস এবং কতটা রেয়ার একটা ডিজিজ। যখন আমরা একটা সিকল সেল অ্যানিমিয়া বা হিমোলাইটিক অ্যানিমিয়াতে পেশেন্ট দেখি, তখন কিন্তু আমরা চট করে তথানুপাতিক আয়রন রিচ ডায়েট দিয়ে ফেলি না। তার জন্য কিন্তু তার জিনস, তার জেনেটিক ব্যাকগ্রাউন্ড, তার হেরিডিটি, তার আদার কোমোবিলিটিস, এভরিথিং উই সি অ্যান্ড দেন অনলি উই টেক আ কল। আমি আশা করছি আমার বাকি প্যানেলিস্টরাও এটার সাথে এগ্রি করবে ব্যাপারটা। তো অ্যানিমিয়া এই ব্যাপার নয় যে জাস্ট একটা তথাকথিত ছোট ব্যাপার, রক্তে হিমোগ্লোবিন, হ্যাঁ আয়রন কমে গেছে, তুমি খেজুর খেয়ে নাও, ডাল থাকে যে রক্ত কমে গেছে, চলো ডুমুর খেয়ে নাও, এই সমস্ত খেয়ে নাও, ব্যাস দরকারই লাগে না, এরকম ব্যাপার হয়ে যায়। কোনো ডায়েটিশিয়ানের কোনো পরামর্শ নেওয়ার, নিজেদের মতন আর কি একটা কিছু খেয়ে নেয়। ইয়েস ইয়েস। সো বেসিক্যালি এটা একটা ইন্ট্রোডাকশন। এরপরে আমার বাকি ওয়ান্ডারফুল প্যানেলিস্ট আছে, তারা আরো ব্যাপারটা নিয়ে আরো বিস্তারে বলবে। তো ওভার টু ইউ গাইস। একদম, তুমি যেটা সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলে, সেটা মনে হয় আমরা যেটা তুমি দিয়ে শুরু করলে যে লেম্যানদের জন্য আমরা যদি একটু সহজ ভাবে বুঝিয়ে বলি, তাহলে বোঝাতে পারবো হয়তো যে অ্যানিমিয়ার গুরুত্বটা কতটা। তো আমি ডায়েটিশিয়ান ভাস্বতী তোমার কাছে চলে আসবো। ভাস্বতী, তুমি একটু বলো যে এই যে অ্যানিমিয়া, তো আমরা বুঝলাম ব্যাপারটা কি, বা এর মধ্যে যে একটা সায়েন্স কাজ করছে, যে এমনি এমনি রক্ত কমে গেল মানে রক্ত কমে গেল কথাটাই তো ভুল, তাই না? রক্ত কি করে কমে যাবে? রক্তের তো একটা কোয়ান্টিটি আছে আমাদের বডিতে, হিউম্যান বডিতে। তো রক্ত কমে গেল, এই ব্যাপারটা যে কতটা ভুল কথা আমরা বলি এবং বলতে অভ্যস্ত হয়ে গেছি, যে এবং তারপরে আমরা একটা র্যান্ডম স্টাফ বলে দিচ্ছি, তো সেই অনুযায়ী চলছে যে অ্যানিমিয়া হয়ে গেছে, তো ঠিক আছে চলো।
তো ব্যাপার হচ্ছে এবার তুমি আমাদের একটু বলো যে যে অ্যানিমিয়া যদি হয় কারো, তো তার ক্ষেত্রে কজেস গুলো কি কি? কিছুটা অঙ্কিতা আমাদের বলেছে, তো তুমিও একটু বলো যে কজেস গুলো কি কি হতে পারে, জেনারেলি কি কি ভাবে অ্যানিমিয়া আমাদের মধ্যে আসতে পারে, বা অ্যানিমিয়া যে হয়েছে আমরা এগুলো বুঝবো কি করে? আচ্ছা, হ্যাঁ, অ্যানিমিয়া হয়েছে যেটা প্রথম কারণ, অ্যানিমিয়া হয়েছে আমরা বুঝবো কি করে? অবশ্যই কিছু আমাদের সাইন এবং সিমটমস থাকে, কিছু লক্ষণ তো আছেই অ্যানিমিয়া। আর ও মানে অঙ্কিতা তো অলরেডি বলেই দিল অ্যানিমিয়াটা অ্যাকচুয়ালি তো একটা, এই রক্ত কমে গেছে যে কথাটা তুমি বললে, মানে রক্ত তো অ্যাকচুয়ালি কমে না, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে, যেটার উপর বেস করেই সেটা অ্যানিমিয়াটা কোন ধরনের অ্যানিমিয়া সেটা আমরা ডায়াগনাইজ করি। তাছাড়া কিছু হেরিডিটারি ব্যাপার এগুলো তো থেকেই থাকে, বা সে কোনো দীর্ঘদিন ধরে রোগে ভুগছে কিনা এই ব্যাপারগুলোও থাকে। আচ্ছা, এবার আমি আসছি যে আমি সাইন সিমটমস কি কি থাকে অ্যানিমিয়া যদি মানে কারোর হয়। জেনারেলি আমরা প্রথমেই যেটা দেখি সেটা হচ্ছে আমরা দেখবো যে যার অ্যানিমিয়া হয়েছে তার একটু স্কিনটা একটুখানি পেল হয়ে গেছে, মানে একটু ফ্যাকাশে ধরনের হয়ে গেছে। ডাক্তারের কাছে আমরা যখনই যাই আমাদের চোখের নিচটা পরীক্ষা করে ডাক্তার। হ্যাঁ, তো সেখানে আয়রনটা কিরকম আছে, মানে সেটার কালারটা দেখে যে পেল হয়ে গেছে কিনা, মানে ফ্যাকাশে হয়ে গেছে কিনা, বা নর্মাল আছে কিনা, সেটা দেখে ডাক্তার বুঝতে পারেন বা পেশেন্টকে আমরা বোঝাতে পারি। এছাড়া আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যেমন জিভেরও অনেকের মানে জিভেরও কালারটা চেঞ্জ হয়ে যায়, আর সবসময় একটা ক্লান্তি অনুভব করে, একটা টায়ার্ডনেস ফিল করছে, ক্লান্তি আছে। এছাড়া পেটে ব্যথা করে অনেকের, মাথা ঝিমঝিম করে, মাথা ঘুরছে সারাদিন ধরে, মানে একটা টায়ার্ডনেস, ফ্যাটিক এগুলো ফিল করে। আর যেটা কার্যক্ষমতা বলি আমরা, মানে ওয়ার্কিং ক্যাপাসিটি, এটা অনেকটাই কমে যায়, উইকনেসটা খুব বেশি পরিমাণে দেখা যায় অ্যানিমিক পেশেন্টদের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে যেটা হয় মানে নখও খুব ভেঙে যায়, ব্রিটিল নেলস যেটাকে বলি আমরা, নখ একটু বড় হচ্ছে আর ভেঙে যাচ্ছে, মানে কোনোভাবেই নখটা বাড়ছে না, সেই জিনিসগুলো হয়। আর হলদেটে হয়ে যাওয়া, নখের কালারটা অনেকটা হলদেটে হয়ে যায়। আর আরেকটা লক্ষণ আমি রিসেন্টলি দেখেছি, অনেকের বুকে ব্যথা করে, অনেকে ভাবে গ্যাস হয়েছে বা এরকম কিছু, কিন্তু এটা কিন্তু সবসময় গ্যাস্ট্রিকের প্রবলেম না, অনেক সময় হিমোগ্লোবিন মানে আয়রনের ডেফিসিয়েন্সি থেকেও কিন্তু অ্যানিমিক পেশেন্টদেরও কিন্তু বুকে ব্যথা এগুলো করে। ঠিক আছে, আর চুল পড়ে যাওয়া, মানে হেয়ার ফয়েলের একটা প্রবলেম হয়। আর আমাদের নখের কালার গুলো অনেকটা ইয়োলিশ হয়ে যায়, হলদেটে টাইপের হয়ে যায়, এগুলো তো হয়। আর ব্লাড, অনেকের স্টুলের মধ্যে ব্লাড হয়, মানে ব্লাড বেরোয় কিছুটা, তো এটাতেও পেশেন্টরা অনেক সময় ঘাবড়ে যায় যে পাইলস বা অন্য কিছুর প্রবলেম, বাট সেটা কিন্তু সবসময় নয়, এটা অ্যানিমিক পেশেন্টদেরও হতে পারে, কোনোভাবে হয়তো ব্লাড বেরোচ্ছে স্টুলের সাথে। আর তাছাড়া সবসময় একটু জয়েন্ট পেন হতে থাকে শরীরে, বা হাড়ের মানে কি বলবো, গাঁটে গাঁটে যন্ত্রণা যে জিনিসটা, এই জিনিসগুলো হয়, পেটে ব্যথা করছে, এই ধরনের অনেক রকম সিমটমস দেখা যায়। বিশেষ করে বাচ্চাদের মধ্যে আমরা এগুলো বেশি দেখি, বা অ্যাডোলেসেন্স যারা থাকে তাদের এই জিনিসগুলো বেশি বেশি দেখা যায়। আর হার্টের মানে হার্টের একটা হার্টবিট নয় খুব বেড়ে যাচ্ছে, নয় কমে যাচ্ছে, মানে অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন যেটাকে আমরা বলি, সেই জিনিসটাও কিন্তু দেখা যায়। তো এগুলো হচ্ছে মোটামুটি সিমটমস, যেগুলো দেখে আমরা ডায়াগনোজ করতে পারি যে এটা পেশেন্টের অ্যানিমিয়া হয়েছে। এরপর তো আমরা আসবো অবশ্যই ব্লাড টেস্টের দিকে। তো এই প্রাথমিকভাবে আমরা এগুলো দেখে, মানে একদম বেসিক দেখে আমরা এগুলো ডায়াগনোজ করতে পারি একজন পেশেন্টকে। ঠিক আছে, এগুলো সাইন সিমটমস। আর কজেস এর কথা যেটা তুমি বলছো, কজেসও অনেক রকম আছে। কজেসকে আমি একটা পড়েছি যেটা, সেটা হচ্ছে মানে 3 ধরনের পেশেন্টদের ক্ষেত্রে, মানে মানুষের ক্ষেত্রে আমি দেখেছি অ্যানিমিয়াটা বেশি হয়, যেটা ইনফ্যান্সিতে একটা, অ্যাডোলেসেন্সে একটা, আর হচ্ছে এমনি ফিমেলদের যেটা হয় পরে। তো এইখানে কজেস গুলো যেগুলো আছে, আমি জেনারেল কজেসও আসছি। প্রথমেই হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, মা যখন মানে প্রেগনেন্ট থাকে তখন যদি কোনো মানে আয়রন ইনসাফিসিয়েন্সি থাকে তার মধ্যে, বা ডেফিসিয়েন্সি থাকে, তাহলে সেই প্রভাবটা কিন্তু তার বাচ্চার মধ্যেও পড়ে। পরবর্তীকালে দেখা যায় হয়তো প্রিম্যাচিওর বেবি হয়েছে, বা লো বার্থ ওয়েট হয়েছে, তো সে হয়তো ইনঅ্যাডিকুয়েট আয়রন স্টোর নিয়ে জন্মেছে। তো এইভাবে বাচ্চাদের মধ্যে অ্যানিমিয়াটা আসে অনেক সময়। আর খুব কম সময় যদি মাল্টিপল বার্থ হয় তাহলেও অ্যানিমিক হতে পারে।
অ্যানিমিয়া বাচ্চার ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে বোথ। আর যারা শুধুমাত্র ব্রেস্ট ফিড করছে, প্রপারলি উইনিং স্টার্ট হয়নি, তাদের 6 মাস থেকেও হোক বা 5 মাস থেকেও হোক, বা অনেক দিন ধরে ব্রেস্ট ফিডই করে যাচ্ছে কিন্তু ব্রেস্ট ফিড যে করছে সেই মা হয়তো অ্যানিমিক, সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যে কিন্তু অ্যানিমিয়া টেন্ডেন্সি থেকে যায়। আর ফুডের ক্ষেত্রেও সেক্ষেত্রে একটুখানি আমার সেটা পরে আসছি আমি, মানে কি কি ফুড সেক্ষেত্রে দেয়া যাবে। আচ্ছা, আর লেট উইনিং, অনেকের উইনিং স্টার্ট হয় অনেকদিন পরে, হয়তো শুধুমাত্র সে ব্রেস্ট ফিডই করে যাচ্ছে বাচ্চা, সেক্ষেত্রেও তার অ্যানিমিক টেন্ডেন্সি হতে পারে। আর খাবারে যদি মায়ের ফলিক অ্যাসিড বা ভিটামিন B12 এগুলোর অভাব থাকে তাহলে তো হতেই পারে। আর যেটা অ্যাডোলেসেন্স গার্লসদের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে তাদের যদি খুব হেভি মেনস্ট্রুয়েশন হয় প্রত্যেক মাসেই, হেভি ব্লিডিং, তাহলে অ্যানিমিক হতে পারে। বা IBS এর প্রবলেম আছে, কারণ অ্যাডোলেসেন্সদের ক্ষেত্রে বেশিরভাগই খুব ভুলভাল খাওয়ার একটা প্রবণতা থাকে, জাঙ্ক ফুড, স্পাইসি ফুড, এই জিনিসগুলো হয়। তো তাদের বিভিন্ন রকম পেটের গোলমাল, এগুলো থেকে হয়তো আয়রন অ্যাবজর্পশনটা ঠিকঠাক শরীরে হচ্ছে না, এইসব কারণের জন্য হতে পারে। বা হুক ওয়ার্ম ইনফেকশন যেটা আছে তার কারণেও হতে পারে, ক্রনিক ডায়রিয়ার জন্য হতে পারে। আর যেটা আরেকটা হচ্ছে পরবর্তীকালে আমরা দেখি, মানে অ্যাডোলেসেন্স গার্লসদের ক্ষেত্রে আরেকটা ডায়েটারি ডেফিসিয়েন্সি, মানে খাবার ঠিক প্রপারলি খাওয়া হচ্ছে না, এটা তো মেইন কারণই আছে। প্রপারলি টাইমে খাওয়া হচ্ছে না বা নিউট্রিশন গুলো ঠিকঠাক নেই, সে কারণেও কিন্তু হতে পারে। আর আর্লি ম্যারেজ আর উইথ প্রেগনেন্সি যদি হয় তাহলেও সেটা হতে পারে। আচ্ছা, আর এছাড়া ইন জেনারেল যদি আমরা বলি, মানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের অভাবেই অ্যানিমিয়াটা হচ্ছে। এবার সেটারও কিছু কারণগুলো, ইন জেনারেল কারণগুলো আমি বলছি। কারণগুলো হচ্ছে, ধরুন, যেটা হচ্ছে সামগ্রিকভাবে তো আমরা জানি অ্যানিমিয়া হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ল্যাক অফ আয়রন ইন ডায়েট, এটা তো একটা কারণই, মানে অর্ধেক ক্ষেত্রে এটাই কারণ মেইনলি। এছাড়াও যদি কারো গ্যাস্ট্রো ইন্টেস্টাইন কোনো ডিজিজ থাকে, ডিসঅর্ডার থাকে, যেমন আলসার বা তার কোনো গ্যাস্ট্রাইটিস প্রবলেম, যদি এই ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, সেই ক্ষেত্রে আয়রনের অ্যাবজর্পশনটা ঠিকঠাক হচ্ছে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। বা কোনো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ সে অনেকদিন ধরে ব্যবহার করছে, সেক্ষেত্রেও এটা হতে পারে। বা মেনস্ট্রুয়েশনের সময় হেভি ব্লিডিং হচ্ছে, ওটা আমি বললাম। আর অস্থি মজ্জাতে যদি আরবিসি উৎপাদন কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু অ্যানিমিক হতে পারে। যেমন আমরা জানি লিউকোমিয়া এটা একটা ব্লাড ক্যান্সার, এই কারণে তো অ্যানিমিয়া হয় লিউকোমিয়া পেশেন্টদের। তাছাড়া যাদের হেরিডিটি আছে, মানে বংশ পরম্পরায় যদি কারো থ্যালাসেমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়া এগুলো যদি বংশ পরম্পরায় থাকে, সেক্ষেত্রেও একটা টেন্ডেন্সি থাকে। আর ডায়েটে যদি মানে আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড এগুলোর অভাব থাকে, তাহলে তো অ্যানিমিয়া হতেই পারে। তো এইগুলোই হচ্ছে বেসিক কারণ। এছাড়াও কিছু ইনফেকশনের জন্য, বডিতে হয়তো কোনো ডিজিজ হয়েছিল, তার থেকে কোনো ইনফেকশন হয়ে গেছে, সে কারণে হচ্ছে। বা দীর্ঘদিন ধরে কোনো মেডিসিন নিয়েছে, হয়তো অ্যান্টিবায়োটিক কোনো ট্রিটমেন্টে ছিল বা অন্য কোনো ধরনের মেডিসিন, তার জন্যও কিন্তু হতে পারে। মানে কিছু অটো ইমিউন ডিসঅর্ডারের জন্য অনেক সময় অ্যানিমিয়া হয়, যেগুলোকে যেমন হিমোলাইটিক ডিসঅর্ডার যেটা আছে, বা যার হাই বিপি আছে, খুব হাই বিপি পেশেন্টদেরও কিন্তু অ্যানিমিক অনেক সময় দেখা যায়। আর এগুলোই হচ্ছে মোটামুটি বেসিক কারণ আছে অ্যানিমিয়ার। আর এছাড়া মেইন কারণ তো অবশ্যই হচ্ছে ডায়েটারি ইনঅ্যাডিকুয়েসি বা ডেফিসিয়েন্সি, এইটা তো মেইন কারণ আছেই। তো এগুলোই মোটামুটি জেনারেল কারণ অ্যানিমিয়ার জন্য। ঠিক আছে? একদমই, মানে আমরা কতটা যারা ধরো লেম্যানদের কথাই আমি বলি, বা সমাজের ক্ষেত্রে যখন আমরা বসবাস করি, যে এতগুলো যে একটা ফ্যাক্টরস হতে পারে শুধুমাত্র অ্যানিমিয়াকে ঘিরে, এটা কিন্তু অনেকেরই অজানা থেকে যায়। কারণ অ্যানিমিয়া বা রক্তাল্পতা মানে জাস্ট একটা কিছু হয়ে গেল, যেটা অঙ্কিতা যেটা দিয়ে জাস্ট শুরু করেছিল। তো এতগুলো কনসিকুয়েন্সেস এর মধ্যে জড়িত, তো সেইগুলো কিন্তু বিচার বিশ্লেষণ না করেই মানুষ কিন্তু র্যান্ডমলি বিভিন্ন রকম ভাবে যে কোনো কারণ, মানে এটা সোশ্যাল মিডিয়া হতে পারে বা আশপাশের লোক হতে পারে, যে যা বলছে সেই অনুযায়ী সে কাজ করতে শুরু করছে। তো এতগুলো জিনিসকে মাথায় রেখে কিন্তু আমাদের অ্যানিমিয়াকে ট্রিট করতে হয়। তো সেই জন্যই কিন্তু আজকে অ্যানিমিয়া নিয়ে আমাদের কথা। তো এই জায়গা থেকে তোমাকেই আমি জিজ্ঞাসা করি যে দেখো, যেগুলো বললে অনেকগুলো জিনিস আমরা দেখলাম বা ফ্যাক্টরস গুলো দেখতে পেলাম,
তো যদি আমি একটা ওভারঅল সাম আপ করি যে মোস্ট যারা ভালনারেবল গ্রুপস মানে আমাদের মানুষের মধ্যে, তো তাদের মধ্যে আমরা কাদেরকে বেশি ভাবে ক্লাসিফাই করবো, যে কাদের মধ্যে অ্যানিমিয়াটা সব থেকে বেশি কমন? আচ্ছা, অ্যানিমিয়া মোস্টলি কমন হচ্ছে ইনফ্যান্টদের ক্ষেত্রে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে, অ্যাডোলেসেন্স গার্লস আর অ্যাডোলেসেন্স গার্লসদের ক্ষেত্রেও কমন। আমি আসছি এক এক করে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমি বলেই দিলাম, মায়ের থেকেই অনেক সময় হয়, তো তারা আছে। আচ্ছা, অ্যাডোলেসেন্সদের তো আছেই, কারণ এই সময় কারোর যদি হেভি মেনস্ট্রুয়েশন ব্লিডিং হয় তারাও আছে এর মধ্যে। আর প্রেগনেন্ট ওমেনরাও অনেকটা ঝুঁকিপূর্ণ, কারণ তাদের যে পরিমাণ আয়রনটা লাগে সেটা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ, কিন্তু অনেক সময় সেই পরিমাণ তারা খাবারটা নিচ্ছে না হয়তো, বা সে মেডিসিন গুলো ঠিকঠাক নেওয়া হচ্ছে না, তো তারাও কিন্তু একটা ভালনারেবল গ্রুপের মধ্যেই আছে। আর এজেড পিপল যারা আছে আফটার 60 বা 65, তাদেরও এগুলো হয়, কারণ সেই সময় তাদের ব্লাড মানে অ্যাবজর্পশনটা, আয়রন অ্যাবজর্পশনটা অনেকটা কমে যায় শরীরে, তো তারাও এর মধ্যে পড়ে। আর অ্যাডোলেসেন্সের কথা তো আমি বললাম, কিশোর কিশোরীরাও হয়, কারণ তাদের মধ্যে জাঙ্ক ফুড, স্পাইসি ফুড এগুলো খাওয়ার প্রবণতা বেশি থাকে, হেলদি ডায়েটে তারা একটু কমই থাকে, এই জন্য তারাও হয়। আর যে মায়েরা আগে প্রিম্যাচিওর বার্থ হচ্ছে, যাদের বেবি প্রিম্যাচিওর বার্থ হচ্ছে বা মানে কম ওজনের বাচ্চা হচ্ছে, তাদের মধ্যেও এটা দেখা যায়। আর যারা হচ্ছে সন্তান ধারণের উপযোগী বয়সী যে মহিলারা আছে, তাদের হয়তো হেভি পিরিয়ডস হচ্ছে এভরি মান্থে, তো সেখান থেকেও অনেকটা কিন্তু ব্লাড লস হচ্ছে, তো তারাও কিন্তু অ্যানিমিক টেন্ডেন্সি। ঠিক আছে। আর প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টদের মধ্যে অনেকের আছে কোনো অন্ত্রের ব্যাধি, মানে পাইলস কোনো প্রবলেম হচ্ছে, বা ব্লাডের স্টুলের মাধ্যমে ব্লাড বেরোচ্ছে দীর্ঘদিন ধরে, তো তারাও অ্যানিমিক হতে পারে। আর কিডনি পেশেন্টদের কথা, কিডনি পেশেন্টদের তো মোস্ট অফ দ্য কিডনি পেশেন্টই অ্যানিমিক হয়, যাদের বিশেষ করে ডায়ালিসিস ট্রিটমেন্ট চলছে। ডায়ালিসিস ট্রিটমেন্টের সময় অনেকটা রক্তের ক্ষয়জনিত কারণে মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা খুব কমন। আর এছাড়া হেরিডিটি একটা আছে, বংশগত ব্যাপার, পারিবারিক ইতিহাসে যদি অ্যানিমিয়াটা খুব থাকে, বা যদি কারোর কোনো অটো ইমিউনো ডিসঅর্ডার থেকে থাকে, তাদেরও অ্যানিমিয়া হতে পারে। এছাড়া যারা খুব অ্যালকোহল নিচ্ছে বা স্মোকিং করছে, বা কোনো হেভি মানে মেটালস মানে হার্মফুল কেমিক্যালস এর সংস্পর্শে যাদের কাজকর্ম বা যারা আসে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে, যারা মানে এই ধরনের কোনো মেটালস এর সংস্পর্শে কাজ করছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, হয়তো কোনোভাবে বডিতে ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, আয়রন অ্যাবজর্পশনটা ঠিকঠাক হচ্ছে না। আর কিছু কিছু মেডিসিনের একটা দীর্ঘস্থায়ী এফেক্ট আছে, সেই মেডিসিনের এফেক্টের জন্য অনেক সময় আয়রন অ্যাবজর্পশনে শরীরে বাধা সৃষ্টি হয়, তার জন্য কিন্তু অ্যানিমিয়া হতে পারে। আর ডায়েটারি ল্যাকিং যাদের থাকে, তাদের ক্ষেত্রে তো অবশ্যই হয়। আর সাধারণত দেখা যায় যে ফিমেলদের অ্যানিমিক টেন্ডেন্সিটা অনেকটাই বেশি থাকে মেলদের থেকে, কারণ তাদের একদম কি বলবো, অ্যাডোলেসেন্স থেকে যেহেতু পিরিয়ডস এর ব্যাপার আছে, তারপর প্রেগনেন্সির ব্যাপার আছে, তো তাদের না ধাপে ধাপে যেহেতু এটা চলতেই থাকে, তাই জন্য ব্যাপারটা হচ্ছে ফিমেলদেরই এটা কিন্তু একটুখানি বেশি দেখা যায় মেল পার্সনদের থেকে জেনারেলি। একদমই তাই। থ্যাংক ইউ তোমাকে। এবার আমি ইপসিতার কাছে একটু চলে আসবো। তুমি একটু বলো, যদি আমরা যা যা কথাগুলো বললাম, তুমি সেই জায়গা থেকে আই থিঙ্ক আমরা সবাই এগ্রি করবো একে অপরের কথাকে। তবুও যদি তোমার কিছু বলার থাকে এটা নিয়ে বলবে, বাট আমার যে প্রশ্নটা তোমার কাছে, যে অ্যানিমিয়াটা আমরা কথা বললাম, সাইন অ্যান্ড সিমটমসও বুঝলাম, ভালনারেবল গ্রুপস গুলোকে নিয়ে আলোচনা করলাম, তো এই জায়গা থেকে অ্যানিমিয়ার কনসিকুয়েন্সেসটা কি হতে পারে, বা সেই জায়গা থেকে যদি আমরা একজন একদম লেম্যানদের যদি বোঝাই, খুব সমাজের একদম গ্রাসরুট লেভেল থেকে গিয়ে, তো সেই জায়গাতে কনসিকুয়েন্সেস হিসাবে তুমি কি অ্যাড করতে চাও? অঙ্কিতা দি ভাস্বতী তো বললোই যে আমাদের কাছে অ্যানিমিয়া মানেই হচ্ছে রক্ত কমে যাওয়া, যেটার জন্য মানে অ্যানিমিয়াটাকে সেটাকে খুব অ্যাভয়েডই করা হয়, যে অ্যানিমিয়া হয়েছে তো ঠিক আছে, রক্ত কমে গেছে, সেটা দিয়ে কোনো কিছু যেরকম নর্মালি পাড়া প্রতিবেশীতে বলা হয়ে থাকে এইটা খাও ওটা খাও, বলে দেখো না ঠিক হয়ে যাবে, বা সেটা দীর্ঘদিন ধরে অবহেলিত করার জন্য সেটা আস্তে আস্তে হার্ট ফেলিওর, রেনাল ফেলিওর, হার্ট অ্যাটাকের সম্ভাবনা, এরকম অনেক কিছু ঘটতে থাকে। যেমন ধরো তোমার হার্টের যে বিট সেটা মানে রেগুলার ঠিকঠাক হয় না, বা কমতে বাড়তে থাকে,
একদমই মানে নর্মালি হয় না। তারপর যেটা বললেন ভাস্বর দিদি যে প্রিম্যাচিওর বেবি, মানে যে সমস্ত মায়েরা সেটাকে নেগলেক্ট করে গেছে যে অ্যানিমিয়া হয়েছে বা কিছুর জন্য আমি সেটাকে শুধু আয়রন ট্যাবলেট খাচ্ছি আর কিছু না, ডাক্তারবাবু বলেছেন যে আমার অ্যানিমিয়া হয়েছে, আমাকে একটা আয়রন ওষুধ দিয়েছে। শুধু তো আয়রন ওষুধ খেলে হয় না, যার জন্য ভিটামিন সি জাতীয় খাবার খেতে হয়, সেটা ওনারা বলেন না বা ওনারা শোনেন না, সেটার জন্য কিছু কিছু গ্যাপ থাকে কমিউনিকেশনে। তো সেটাতেই হয় কি প্রিম্যাচিওর বেবি হয়, সেখান থেকে হতে আরম্ভ করে, প্রিম্যাচিওর বেবির থেকে শুরু হয়। এছাড়াও আমরা অনেক কিছু দেখতে পাই, যেমন ধরো যেটা বলো হার্ট প্যালপিটেশন, তারপর ধরো আমাদের যে আমরা নিঃশ্বাস সেটা বা প্রস্তাবের ব্রেথ জিনিস সেটা আমাদের ঠিকঠাক হয় না। তারপর যে শর্টনেস অফ ব্রেথ সেটা হয় আমাদের। অনেক সময় অ্যানিমিয়াতে দেখা যায় ডিপ্রেশনে মানুষ চলে যায়, কিন্তু অনেকে ভাবে যে কিছু খুব দুশ্চিন্তা হচ্ছে বা এ হচ্ছে, হয়তো কিছু মাথায় হেডেক আছে যার জন্য হয়তো আমাদের মধ্যে ডিপ্রেশনটা কাজ করছে, যেটা এখন নতুন ওয়ার্ড হয়েছে ডিপ্রেশন, কিন্তু অ্যানিমিয়ার জন্যই ডিপ্রেশনটা খুব হয়। তারপর ধরো নর্মালি ড্রাউজিনেস খুব কাজ করে, যেটা খুবই আমরা সেটাকে নেগলেক্ট করি যে এটার জন্য হচ্ছে ওটার জন্য, মানে অ্যানিমিয়াটাকে পুরোপুরি ভাবেই আমরা অতটাই ভালো করে দেখি না যতটা দেখা উচিত। যেরকম ভাবে আমরা ডায়াবেটিসকে দেখি, ডায়াবেটিসকে বলা হয়ে থাকে যে সাইলেন্ট কিলার, মানে ওটা হলে আমি ডাক্তারের কাছে যাব, দেখতে যাব, খাবার জন্য আমি সমস্ত কিছু প্রিপারেশন নেব, ডায়েট চার্ট নেব, সবকিছু নেব, কিন্তু অ্যানিমিয়াতে নয়। অ্যানিমিয়া তো নর্মাল, ছোটবেলা থেকে জেনে আসছি, দাদু ঠাকুমা বলে আসছে যে অ্যানিমিয়াতে আমি যে কোনো একটা ডুমুর বা এই ওই খেয়ে আমি ঠিক হয়ে যাবে, এটার জন্য আমার কোনো রকম কিছু প্রিকশন নেওয়ার দরকার লাগে না। হ্যাঁ, একদমই তারপর তাই। ধরো হেডেক, মাথা হেডেক প্রচন্ড কাজ করে, একদম কাজ করতে ইচ্ছা করে না, সব সময় থেকে ল্যাথার্জি ভাব তো থাকেই। যেটা বললাম মাল্টি অর্গান আস্তে আস্তে ফেলিওর হতে আরম্ভ করে বহু দিন চলে গেলে, মানে এইগুলো মানে কি হয় না সবকিছু অ্যানিমিয়াতে, মানে আস্তে আস্তে সেটা আস্তে আস্তে মানে খারাপের দিকেই যেতে আরম্ভ করে। মানে এখানে যদি বলি যে কি হয় আর কি হয় না, অ্যানিমিয়াতে সমস্ত কিছুই হতে আরম্ভ করে লাস্টের দিকটা করে, এই হচ্ছে ব্যাপার। একদমই তাই, মানে এতটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে রোগটাকে আমরা বাঁধিয়ে বসে থাকি এবং সেটাকে কিন্তু আমরা বাড়াই। এটা কথাতেই আছে যে কোনো জিনিসকে নেগলেক্ট করা ঠিক না, সেটা যেটা যেমন হোক না কেন, এবং সেটাকে কিন্তু আমরা বাড়িয়ে তুলি বা সেটার কনসিকুয়েন্সেস, সেটাকে আমি তোমায় বললাম, সেটাকে আরো বেশি ডিপলি আমাদের শরীরের মধ্যে এতটাই দানা বেঁধে যায়, একটা টাইম পর সেই জায়গা থেকে রিকভার করাটা খুব প্রবলেমেটিক হয়ে পড়ে। তারপর ধরো যে সমস্ত ছোট ছোট বাচ্চারা যাদের অ্যানিমিয়া আছে শরীরে, তারা হয়তো জানেও না, যেমন টেস্ট করায় না, বা এই যে কিছু কিছু সিমটমস যেটা ভাস্বর দিদি বললেন বা অঙ্কিতা দি বললেন, সেগুলো বুঝতেই পারে না বা বুঝতে চেষ্টা করেন না হয়তো কোনো কারণে। এই অ্যানিমিয়া না সেই ব্যাপারে, যেমন যতটা ডায়াবেটিস অন্যান্য রোগের ক্ষেত্রে বা কিছু হয়, সেখানে ক্ষেত্রে বাচ্চার গ্রোথটা খুব কমে যায়, ডেভেলপমেন্টটাই হয় না। মানে এরকম ব্যাপার যে ওর বাচ্চাটা এত সুন্দর কথা বলছে, ডেভেলপড হচ্ছে, কি সুন্দরভাবে অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে, কিন্তু আমার বাচ্চা হচ্ছে না, কিন্তু এদিকে কোনোরকম কোনো টেস্ট বা কিছু রকম কোনো কিছু দেয় না। এটার জন্য যে কত বড় প্রবলেম হতে পারে ইন ফিউচার, সেটা এখনো অব্দি আমাদের সমাজের মধ্যে জিনিসটা এখনো সেই অ্যাওয়ারনেস জিনিসটা আসেনি। এখানে আমি দুটো কথা বলবো যে যেটা সব থেকে বেশি আমরা দেখি যে স্পোর্টস নিউট্রিশন ব্যাপারটা মানে এখন উঠে আসছে আমাদের থ্যাঙ্কস টু ওয়েস্টার্ন অলিম্পিক্স বা ওয়েস্টার্ন যেসব গেমস ওদের এত ভালো টিমস থাকে, সেজন্য আমি সবসময় এই কথাটা বলে থাকি যে আমাদের কিন্তু স্পোর্টসে যখন আমরা খেলতে যাই বা যে ক্যাটাগরিতে পাঠাই যেখানে অ্যাডোলেসেন্ট গার্লস থাকে, তারা কিন্তু একদম একটা ট্রাইবাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, একটা ছোট টাউন থেকে অনেক সময় উঠে আসে, বেশিরভাগ আমরা দেখতে পাই। আমি পুরুলিয়ার মেয়ে, পুরুলিয়া থেকে অনেক মানে হিস্ট্রিতে আছে যারা মেয়েরা গেছে। আমরা আমাদের এটা ট্রাইবাল একটা এরিয়া, আমাদের অযোধ্যা, সেটা সবাই আমরা জানি, সেখান থেকে অনেকে আমাদের মানে খেলার হিস্ট্রিতে ন্যাশনালে গেছে, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে। কোথাও না কোথাও আমি যেটা দেখতে পাই বা আমি যখন ফিল্ডে যাই তখন এই জিনিসটা প্রায়ই দেখা যায়, আমাদের ইন্ডিয়ান স্পোর্টস পার্সনসরা কিন্তু একটা হোপ নিয়ে যায় সেখানে। মানে একটা হয় না যে কর হার ময়দান ফতে,
যা করবার একদম জিতে নেবো আমাদের ওই জোশটা দিয়ে। কিন্তু যদি সেটা আমরা একটু কম্পেয়ার করি, যেই ইন্টারন্যাশনালি দেখো, যদি রিসেন্টলি অলিম্পিক্স হলো 2024 অলিম্পিক্স যেটা গেল, সেখানে যদি আমরা হিস্ট্রিতে দেখি যে এই অলিম্পিক্সে যারা জিতেছে ইন্ডিয়া থেকে অনেক মানে আমাদের ট্যালেন্টেড স্পোর্টস পার্সন আছে যারা জিতেছে, কিন্তু তুমি দেখো বেশিরভাগ গোল্ড মেডেলস কিন্তু আসছে অন্যান্য কান্ট্রিজ থেকে। ওয়াই সো? কেন অন্যান্য কান্ট্রিজ থেকে গোল্ডস আছে? এমন নয় যে আমাদের মানে ইন্ডিয়ার মাটিকে আমরা সোনার মাটি বলি, হ্যাঁ না, সোনে কি চিড়িয়া বলি, তাহলে কেন যখন ইন্টারন্যাশনাল গেমস হচ্ছে সেখানে যে পরে এতটা একটা পিছিয়ে পড়া ভাব আছে? এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যদি আমরা, যেটা এখন সব থেকে বেশি ফেমাস এবং নিউট্রিশিউটিক্যালস পড়তে যে আমি এটা বুঝেছি, যে জেনেটিক মডিউলেশনটা খুব বেশি জরুরি। যখন আমি অন্যান্য পাবলিকেশনস পড়ি, যারা ফরেনের পাবলিকেশনস থাকে, তাদের আমি একটা রিসেন্ট ইন্টারভিউতে দেখেছিলাম, সেটাতে বলেছিল যে যে অডিয়েন্স মানে একটা অ্যাথলেট পার্সনের পিছনে আমরা কত জনের একটা টিম গেস করতে পারি, হার্ডলি 10 জন 15 জন। কিন্তু উই কান্ট বিলিভ দ্যাট কি কান্ট্রিজের নাম ছাড়া পেরু দেখি, জার্মানি দেখি, যারা মেনলি গোল্ড মেডেলিস্ট, তাদের কিন্তু এক একটা অ্যাথলেটের পিছনে কিন্তু সিঙ্গেল অ্যাথলেটের পিছনে 110 জনের টিম মেম্বার আছে। এবার তুমি ভাববে যে 110 জনের টিম মেম্বার কি হতে পারে? হয়তো নিউট্রিশনিস্টের 5 জন 10 জন ফ্যাকাল্টি থেকে গেল, সেখানে আমরা দেখে নিলাম ডক্টরসের টিম আছে, ফিজিওথেরাপিস্টের টিম আছে, বাট 110 জন, এই একটা মানে শকিং কাউন্টটা আমরা ঠিক আমিও বুঝতে পারিনি। দেন যখন আমি আরো মানে ইন্টারভিউটা জিনিসটা দেখলাম, তখন আমি জিনিসটা দেখলাম যে ইভেন ওরা কিন্তু একটা অ্যাথলেটকে প্রিপেয়ার করার পিছনে একটা ফ্যাশন ডিজাইনারও রাখে। এবার বলবে ফ্যাশন ডিজাইনারের কাজ, একটা অ্যাথলেট মানে অ্যাথলেটিক পার্সনের ফ্যাশন ডিজাইনার কাজ কি? সে তো খেলতে যাবে। ওদের সাইকোলজি হলো যে আমরা ইভেন আমরা সাইকোলজিটাকে অতটা প্রায়োরিটি দিই না। ওদের সাইকোলজি হলো যে একটা স্পোর্টস পার্সন যখন ফিল্ডে নামবে তার কিন্তু কনফিডেন্সটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো সে কোন অ্যাটায়ারটা পরবে সেটাও ইম্পর্টেন্ট। তাহলে তুমি ভাবো যে ওরা কেন গোল্ড জিতবে না? কারণ কি আমরা যেটা জানি, এগেন আমরা কোপে যাই। আমাদের এটা যদি আমরা ভাবি যে আমরা অনেক জায়গায় দেখি যে রিসেন্টলি যেটা ওয়েটের জন্য কাট হয়ে গেল আমাদের যিনি অ্যাথলেট ছিলেন, জাস্ট কিছু পাউন্ডসের জন্য, সেখানে কিন্তু এমন অনেক জায়গা হয় যে আমরা চেক করি না, একটা অ্যাথলেট প্রচুর খেলছে, প্রচুর খেলাধুলা করে, প্রচুর প্র্যাকটিস আওয়ার্সে যেয়ে পরে একটা জায়গায় যাচ্ছে, এবং যখন সে যাচ্ছে ওই জায়গা অব্দি ফাইনালি পৌঁছাচ্ছে, কোথাও না কোথাও সেখানে তার ক্লিনিক্যাল রিপোর্টস চেকে আসছে হিমোগ্লোবিন কম। ম্যাক্সিমাম আমরা এমনিতেই জানি যে অ্যাডোলেসেন্টসদের মধ্যে একটা মানে ভালনারেবল ক্যাটাগরি, যেটা বাসুদিদি অলরেডি বললো, আমরা দেখি না যে ওই স্পোর্টস পার্সন, ওদের তো অলরেডি কিন্তু আমরা যে কাট অফটা ভাবি যেটা আমাদের নর্মাল কাট অফ, তার থেকেও কিন্তু স্পোর্টস পার্সনদের এনার্জি নিডস বা মাইক্রোনিউট্রিয়েন্ট নিডস অনেক বেশি। তো সেখানে আমরা এটা কাট অফ বলতে পারি না যে মেয়েটা অ্যাডোলেসেন্ট অবস্থায় আছে, ওর মোটামুটি মেয়েদের যেটা নর্মাল হয় 11 অব্দি, ওর 11 থেকে 12 এরকম হলেই হবে না। সেখানে কিন্তু আমাদের এটা মেন্টালি প্রিপেয়ার করতে হবে যে ওর কিন্তু 14 থেকে 15 হওয়া উচিত নর্মাল। কারণ কি, ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি, ওকে আমরা হেভি ক্যাটাগরিতে দেখবো। আর সেখানে কোথাও না কোথাও আমার মনে হয় যে আমাদের অ্যাথলিটসরা প্রচুর বেশি মানে একটা নিউট্রিশনাল গ্যাপ ফেস করে, যার ফলে আমরা কোথাও না কোথাও গোল্ড আনতে পারছি না। এবং এখানে আরেকটা জিনিস যেটা হয়, আমরা দেখে থাকবো যে যারা স্পেশালি আমাদের মায়েরা মানে একটু যখন আফটার 30 বা ওই লেট 30s 35 40 এই এজে চলে যায়, প্রচুর খিটখিটে হয়ে যায়। কিন্তু আমরা ভাবি, তাদেরকে দোষ দিই, সেখানে একটা প্রিমেনোপজাল সিনড্রোমস আসছে, তার হরমোনাল চেঞ্জেস আসছে, এবং এই সব জিনিসগুলো দেখতে দেখতে এখন যেটা হচ্ছে পিএমএস সিনড্রোম বা প্রি মেনোপজাল যে এফেক্ট গুলো হয়, এই এফেক্ট গুলোতে আমরা অ্যানিমিয়াটাকে, সেখানে যদি আমি দেখি, আমি আমার ক্লিনিকেও দেখি ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু লো মানে অ্যানিমিক, তার লো হিমোগ্লোবিন লেভেল। তো এই যে মাদেরকে বা এই ক্যাটাগরির ওমেন্সদেরকে আমরা বলি যে খিটখিটে হয়ে গেছে, আফটার 30 খিটখিটে হয়ে গেছে, একটু কেন খিটখিটে হচ্ছে এটা তো আমাদের বোঝা উচিত। তার ব্লাড, ইভেন তার মুড সুইংস, তার যেটা ইপসিতা বললো যে ডিপ্রেশন একটা ওয়ার্ড, সেই ডিপ্রেশনটার জন্য কিন্তু আমার দায়ী আমার ব্লাড মানে কম্পোজিশন, আমার ব্লাডে কি কি আছে সেটা কিন্তু। আচ্ছা, আমি অঙ্কিতার কথা ধরে একটুখানি বলছি। আমি যেহেতু স্পোর্টস নিউট্রিশনটাও দেখি, তো এটা তুমি একদম ঠিক বলেছো। মেইনলি যারা আমাদের এখানে খেলাধুলাতে আছে, ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটুখানি ইন্টেরিয়ার থেকেই আসে মেয়েরা।
তো তাদের যেটা আমি দেখেছি, তাদের না ছোটবেলা থেকে খাওয়া দাওয়াটা সেইভাবে কিন্তু হয় না, মানে ল্যাকিংটা কিন্তু সেখান থেকেই থাকে, গোড়াতেই গলদ যেটা। তো এখন এই পর্যায়ে এসে তাদের এই 14-15 যে হিমোগ্লোবিনটা নিয়ে নিয়ে যাওয়া হঠাৎ করে, এটা সেভাবে তাই জন্য অত তাড়াতাড়ি সম্ভব হয় না, কারণ ল্যাকিংটা যেহেতু তাদের গোড়া থেকেই হয়ে আসছে, ছোট থেকেই। এটা একটা একটা প্রবলেম, একটা একটা খুবই মানে মেজর প্রবলেম। আমার কিছুদিন আগে একজন নিজের পেশেন্টেরই আমি দেখেছি, মানে সে খেলতে গেছিল, তারও ঠিক এই সেম প্রবলেমের জন্য, তুমি যেটা বলে রিপোর্টে ঠিক ওই 11 থেকে 12 এর মধ্যে থাকার কারণে সেও কিন্তু ওই খেলাতে মানে আলটিমেটলি উঠতে পারেনি, ফাইনাল রাউন্ডে যেতে পারেনি। তো এটা একটা মানে মেজর বিগ প্রবলেম। এটা ছোট থেকে মেয়েদের ডায়েটে, ছেলে মেয়ে উভয়ই আমি বলবো, কিন্তু মেয়েদের ডায়েটে মানে ল্যাক অফ একটা আয়রন ডেফিসিয়েন্সি এগুলো থেকেই থাকে। সেভাবে খাওয়া দাওয়াটার পিছনে গুরুত্ব দেওয়া হয় না। আর আমাদের ইন্ডিয়ান কালচারে যেটা হয়, মানে বাইরের দেশের ক্ষেত্রে তুমি যেটা বললে গোল্ড ওরা আনছে, ওদের একটা অ্যাথলিটকে তৈরি করার জন্য পিছনে একটা বিশাল টিম থাকে, কিন্তু এখানে সেটা একেবারেই নেই। ঠিক আছে, এখানে একটা ডায়েটেশিয়ানও মনে হয় মানে কিভাবে নিউট্রিশন, মানে একজনই মনে হয় অনেকজনকে কভার করে বা এরকম কোনো ব্যাপার, কারণ আমি তার থেকেই শুনেছিলাম কথাটা। তো আমার এটা মনে পড়লো হঠাৎ করে। আর একটা কথা তো একদম ঠিক তুমি বলেছো, মানে মেয়েদের ক্ষেত্রে আফটার 30 প্রথমত ওয়ার্ক স্ট্রেস একটা আছে, মানে খুব কাজের মধ্যেও খাওয়া দাওয়া ঠিক করে হয় না এখন। আর দ্বিতীয় কথা, আর্লি বেবি অনেকের বা নর্মাল 30 পরেও যদি হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে ল্যাক অফ হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিনের পরিমাণটাই কম থাকে। মানে যতবারই প্রেগনেন্সি পিরিয়ডে দেখা যাচ্ছে বা আফটার প্রেগনেন্সি দেখা যাচ্ছে হিমোগ্লোবিনটাই কম আছে। মানে খাওয়া দাওয়াটা, এই যে মাইক্রোনিউট্রিয়েন্টস গুলোর উপর মানুষ গুরুত্ব অত দেয় না, শুধু ভাত তরকারি মানে এইরকমই একটা চলে, যে মাইক্রোনিউট্রিয়েন্টস যে ব্যাপার, মানে ফ্রুটস কালচারটা বা অন্য যে সবজি, এই জিনিসগুলোর উপর অতটা গুরুত্ব দেওয়া হয় না। এবং নিউট্রাসিউটিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্ট, এটা আমি একদম এগ্রি করি পুরোপুরি। এবং এই কারণে মেয়েরা খিটখিটে হয়ে যাচ্ছে, একদম ঠিক। তারপর তো মেনোপজের একটা ব্যাপার থাকেই, তার মধ্যে কাজের একটা ব্যাপার, তার বাইরের দিকটা দেখতে গেলেও ঘরের দিকটাও দেখতে হয়। সেই সব ক্ষেত্রে নিজেদের উপর যে নিজেকে একটা মেনটেন করা বা নিজেকে টাইম দেওয়া, এই জিনিসটা যেহেতু মেয়েদের ক্ষেত্রে কম হয়, তো অ্যানিমিয়াটা মেয়েদের ক্ষেত্রে এই কারণেই কিন্তু বেশি দেখা যায়। এই হিমোগ্লোবিনটা যে মানে কম, এটা মেয়েদেরই আমি বেশি দেখি। মানে এটা সবাই, আমার সাথে হয়তো সব ডায়েটিশিয়ানই এগ্রি করবে এই ব্যাপারটা নিয়ে। একদমই তাই। তারপর বলো। একটা আমার রিসেন্ট একটা পেশেন্ট এসেছিল, আমাকে বলছেন যে আমার ব্লাড ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশনটা আমি যতই ওষুধ খাচ্ছি তাও কমছে না, কিন্তু উনি অ্যানিমিয়ার ট্রিটমেন্ট চলছে না, কিন্তু ব্লাড ইনফেকশনটা ওনার কমছেও না। সেটাই হচ্ছে ব্যাপার, যে একটা অ্যানিমিয়া যে কত বড় রোগ হতে পারে, ব্লাড ইনফেকশনটাকে যে আরো বাড়াতে পারে, সেটা এখনো অব্দিও কারো সমাজে ধারণাটাই নেই, মানে অ্যানিমিয়াটাকে এতটা কিওরটাতে পৌঁছায় না, রুট কজটাতে এক্স্যাক্টলি কজ জানে। হ্যাঁ, ব্লাড ইনফেকশনটা বাড়ছে, কিন্তু কেন বাড়ছে? ওষুধ খেয়ে যে শুধু হবে না। এক্স্যাক্টলি, একটা স্পোর্টস পার্সনকে যখন তৈরি করছে তখন সবাই বলবে যে এত ফান্ড কোথায় পাবো। ঠিক আছে, এবার এখানে আমার একটা সব থেকে বড় প্রশ্ন, যে তুমি যখন একটা অ্যাথলিটকে পাঠাচ্ছ, ইউ ক্যান নট এক্সপেক্ট কি ওই অ্যাথলিটটা তার অনলি প্র্যাকটিসের মনোবল নিয়ে জিতে আসবে। তার তো ব্লাড কথা, একটা প্র্যাকটিক্যালিটি, আমরা মনোবল দিয়ে অনেক কিছু করতে পারি, কিন্তু একটা প্র্যাকটিক্যালিটি তো ব্যাপার আছে। সেখানে যদি আমরা সেই মানুষটাকেই সুস্থ না করলাম, আর এত মেহনত করানোর পরে যখন সে একটা যেটা হয় যে অন্য কান্ট্রিজে যাচ্ছে, সেখানে ওয়েদার আলাদা, সেখানে আবহাওয়া আলাদা, তার কন্টিনেন্ট চেঞ্জ হচ্ছে, সেখানে যে হট করে যে এদিন ওর মেন পারফরমেন্সের ডে, সেদিন যেই হয়তো অজ্ঞান হয়ে পড়লো বা মানে ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হয়ে গেল। এবার সেই জায়গাটা যদি আমি আগেই বিল্ড করতাম, এটা রাতারাতির গল্প নয়। আমরা যেটা ভেবে থাকি, সোকল্ড ইনফ্লুয়েন্সারকে দেখে এখন সব জায়গাতেই আছে, ইনস্টা, ইউটিউবে, তো আমরা একটা ইজি নিয়ে ফেলেছি। কখনোই কিন্তু অ্যানিমিয়া বা যে কোনো ডিজিজ রাতারাতি সারা যায় না। হ্যাঁ, ইউ ক্যান প্রিভেন্ট ইট, definitely you can prevent it, you can control it, but if you have to reverse it, you have to work on your root cause. তো সেম ভাবে এখানে ফান্ডিং এর কথা বলছিলাম, যখন একটা অ্যাথলেটকে তৈরি করা হয় তার পিছনে যথেষ্ট খরচা হয়, রাইট? সেখানে একটা অ্যাথলেটের তৈরির পিছনে তাকে কেউ না কেউ ফান্ডিং করছে। তো ওয়াই নট ফর আ নিউট্রিশনিস্ট, ওয়াই নট ফর আ স্পোর্টস নিউট্রিশনিস্ট? কেন এখনো অব্দি আমাদের
অ্যাসোসিয়েশনের মধ্যে এত নিউট্রিশনিস্ট, স্পোর্টস নিউট্রিশনিস্ট পাস আউট হয়ে বেরোচ্ছে, কেন তাদের জন্য ভ্যাকেন্সি নেই? কেন, যেটা একটা আমি বুঝতে পারি না যে এত বড় একটা মেজর রোল প্লে করে সেখানে কেন নিউট্রিশনটা নেই, কেন সেখানে একটা ফ্যাকাল্টি নেই নিউট্রিশনিস্ট বা ডাইটিশিয়ানে, কেন সেখানে আমরা নিজেদের অ্যাজ আ লেম্যান নিজেদের জ্ঞান দিয়েই বলবো না তৈরি হয়ে যাও, যেটা ইভেন আমরা জিমেও দেখি সো কল্ড জিম ট্রেনাররাই তো এখন সমস্ত কিছু দিয়ে দিচ্ছে একদম কয়েক মাসে এবং জাস্ট কোর্স করে কি করে দিচ্ছে আমি তো এখনো সাপ্লিমেন্ট অল টাইম সাপ্লিমেন্ট দিস ইজ সামথিং ইজ ভেরি সিরিয়াস। এটা নয় যে তুমি একজনকে ডায়েট দিয়ে দিলে এবং সে ডায়েটটা নিয়ে নিল, ওয়ার ইজ ইউর ক্যালকুলেশন, ওয়ার ইজ ইউর ব্লাড রিপোর্টস? যখন একটা পিপল শুড আন্ডারস্ট্যান্ড কি যখন মানুষ, আমরা এত সেমিনার্স করছি, এত মানে অর্গানাইজ করছি, এত ইভেন্টস এর, তার একটাই পেছনে কারণ অ্যাওয়্যার করা। আমরা 2024 দাঁড়িয়ে আছি, ইয়েস অ্যাওয়ারনেস। তো আমরা যদি এখনো অব্দি এটা বলি যে আমি র্যান্ডম যে পরে ডায়েট নিয়ে নিলাম, আপনি চেক করছেন তার ব্যাকগ্রাউন্ডটা কি, জাস্ট বিকজ সে একটা ভালো ফিজিক মেনটেন করছে দ্যাট ডাজন্ট মিন সে আপনার ফিজিকে যে পরে এটা কাজ করবে। ওর ব্লাড গ্লুকোজ কি, ওর ফ্যামিলি হিস্ট্রি কি, ওর জিন ব্যাকগ্রাউন্ড কি, জিন মডিফিকেশন, এইসব ব্যাপার তো আমি জেনেটিক টেস্টিং ছেড়েই দিলাম। একটা বেসিক জিনিস আমরা আজকে ডিসকাস করছি যে একটা বেসিক যখন আমরা ডায়েট নিচ্ছি, এটা কেন আমরা ভাবি না যে একটা প্রেসক্রিপশন যখন একটা ডক্টর প্রেসক্রাইব করে, ইট ক্যান নট ম্যাচ উইথ এনিবডি। তুমি একটা র্যান্ডম বলতে পারো না যে তুমি এই ওষুধটা খেয়ে নাও, আমার প্রেসক্রিপশন দেখে খেয়ে নাও কারণ তোমার সিমটম সেম আছে, এটা তো বোকামি এক কথায়। তো সেরকম ভাবে আমার ডায়েটে কি আছে, কি করে সেখানে কাস্টমাইজ ডায়েট, কি করে আমরা যে পরে অন্য একজনকে সেম ডায়েট প্রেসক্রাইব করে দিই। ইভেন ডক্টরস চেম্বারেও যেটা আমি বলে থাকি, ম্যাক্সিমাম এখন অনেকটা অ্যাওয়ারনেস এসছে, বাস ক্লিনিকের বাইরে একটা পোস্ট মানে পেপার চেটানো আছে, 900 ক্যালোরিজ ওয়েট লস ডায়েট, 1200 ক্যালোরিজ ওয়েট লস সবার জন্য 900 ক্যালোরি। যে যার হাইট বেশি তার জন্য সেম করে দিয়ে, যাদের হাইট কম তার জন্য। সব থেকে বড় জিনিস হচ্ছে সাপ্লিমেন্ট, সবার জন্য 2 স্কুপ 3 স্কুপ। যাদের হাইট বেশি তাদেরও 2 স্কুপ, যারা হাইট কম তাদেরও 2 স্কুপ। হচ্ছে কিভাবে হয়, একটা তো ক্যালকুলেশন থাকে ক্যালোরি প্রোটিন ফ্যাটে, সেটা কিচ্ছু নেই। এবং সেখানে দেখবে জিম মানে যারা জিম করে তারা একটু বেশি মানে ডায়েটিশিয়ানের কাছে যাবো না, ট্রেনার যেটা দিচ্ছে সেটা। এবং শুধু ট্রেনার না, ওনাদের নতুন মানে ফিটনেস বলে এখন, ফিটনেস কোচ আর ট্রেনার না। এবং আমি এটাও দেখেছি একটা ডায়েট চার্ট একটা ফ্যামিলিতে 4-5 জন মিলে দেখছে, মানে ওটাই মেনটেন করছে। বলছে এরকম হয়েছে, ডাক্তার হয়তো বলেছে আপনি এনার একটা ডায়েট চার্ট এনার একটা নেবেন, দুজনের আলাদা আলাদা, এনার হয়তো ডায়াবেটিস আছে, এনার হয়তো কার্ডিওভাস্কুলার ডিজিজ কোনো অন্য কিছু, বাট উনি আমাকে মানে পেশেন্ট এসে বলছে যে আপনি এমন ডায়েট চার্ট করে দিন যেটা আমরা দুজনেই ফলো করতে পারবো। ব্যাপারটা হচ্ছে এইরকম দাঁড়িয়েছে, মানে কম মানে কি বলবো, হ্যাঁ সেম কোয়ান্টিটি দাও, সেম মানে সবজি যা দাও একেবারে দুজনে মিলে রান্না করে নেবো, সেটাতেই চলে যাবে। এটা বুঝতে পারছি না যে এটা কতটা বড় নিজেদের ক্ষতি করছে। এবং সেটা আগে যে একটা এত হিউজ আকার ধারণ করে, যেমন আমি জিম পার্সন যারা থাকে তাদেরকে প্রায় দেখে থাকি যে একটা টাইমে লং টার্মে, আমি এটা আমার পেশেন্টসদের প্রায় দেখি, লং টার্মে 7 বছর 8 বছর খুব ভালো ফিজিক মেনটেন করেছে। নাও দে আর ইন দেয়ার লেট 30s, যখন একটু বয়স হয়েছে, এবার পরিবার হয়েছে, সংসার হয়েছে, দেন দে আর লাইক ম্যাডাম তখন যখন আমি করতাম তখন আমার মেন প্রায়োরিটি ছিল যে আই শুড লুক গুড, আমার ফিজিক যেন ভালো মেনটেন থাকে। অ্যান্ড আমি সব আমার সাপ্লিমেন্টস নিয়েছি, আমার সবকিছু যা যা ট্রেনার্স বলেছে সেগুলো করেছি, বাট এখন আমার প্রায়োরিটিস আলাদা, আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, তো আমাকে এখন ওই জিনিসটা আমি দিতে পারছি না। তো লাইফের মানেই যে আমাদের চেঞ্জ আসবে বাই এজ, যখন আমরা অ্যাজ উই গ্রোথ আমাদের কিন্তু রেসপন্সিবিলিটিস চেঞ্জ হয়, কিন্তু সেখানে আমাদের মেন প্রায়োরিটি থাকে হেলথ। কারণ কি, যদি হেলথটাই না থাকলো আলটিমেটলি, তাহলে আমার ফ্যামিলি কোথায় আর আমার মানে বাকি জিনিস কোথায়, টাকা কোথায়, পয়সা কোথায়। এবং সেখানে মানুষ রাজি আছে যে আমি একটা জিনিস মানে শপিং করতে যেয়ে পরে আমি ওখানে টাকা দিয়ে দেবো, সেটা আমার জন্য হোক বা না হোক কাজের, বাট ওটা আমি অফারে পাচ্ছি। বাট যখন দে আর কামিং টু দ্য ডায়েটিশিয়ানস চেম্বার, দে আস্ক ফর হোয়াই দে আর চার্জিং সো মাচ। কেন আপনি বুঝছেন না যে আপনি এটা আপনার হেলথের উপর ইনভেস্ট করছেন, আর যেটা সবথেকে বেস্ট ইনভেস্টমেন্ট আই ফিল সো। অবশ্যই আমার মনে হয় আগে ফুড ইনটেকটা না মানুষের ঠিক করা উচিত, কারণ যখন ফুড ইনটেকটা ঠিক থাকে তখন কিন্তু মেডিসিনেরও দরকার পড়ে না। আগে কিন্তু খাদ্য, তারপর কিন্তু মেডিসিন,
এটা আমার সবসময় মনে হয়, আমি বোঝানোর চেষ্টা করি পেশেন্টকে যে আপনার ফুডটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে মেডিসিনে যেতে হচ্ছে না। যদি আপনি গোড়াতেই ঠিক করে নেন তাহলে আপনাকে সেখানে যেতে হচ্ছে না, বাট এটা তো বেশিরভাগ মানুষই মানতে চায় না। তো যাই সব হোক, থেকে বড় কথা হচ্ছে মানে এখন হয়েছে যেটা যে মানুষ ভাবে যে আমার শরীর খারাপ হলেই তবে ডায়েটিশিয়ানের কাছে যাব, না হলে আমি যাব না, আমি রোগা হতে যাব, আমি মোটা হতে যাব, আমি এই সামনে পুজো আমাকে রোগা হতে হবে, সামনে পুজো আমাকে মোটা হতে হবে, ওয়েট গেইন ওয়েট লস, লো কার্বস ডায়েট খুব চলছে এখন। আমি বুঝতে পারি না কেন ফাস্টিং করে থাকবো, বুঝতে পারি না কেন মানে সাধারণ মানুষ যাদের আইডিয়াল বডি ওয়েটে আছে, তাদের ওয়েট, তাদেরও যে দরকার লাইফস্টাইলে মেনটেন করার জন্য সেটা এখনো অব্দি বুঝতে পারছে না। আমার ওয়েটটা অনেকটা বেশি, আমাকে ওয়েটটা লুজ করতে হবে, যার জন্য আমি ডায়েটিশিয়ানের কাছে যাবো যেহেতু ডাক্তার বলেছেন। এন্ড সেখানে সব থেকে বড় কথা হলো আমি একবার একটা ডায়েট চার্ট নিয়ে নিলাম, ব্যাস আমি জেনে এবারে এটা বুঝতে পারছি না, তার হাইট ওয়েট কমছে, সবকিছু কমছে, ক্যালোরি মেনটেন আছে সেটা বুঝতে পারছে না, ভাবছি সেম ক্যালোরিটা আছে সারা জীবন মেনটেন করবে। 1 বছর মেনটেন হচ্ছে, তারপর সারা জীবনও মেনটেন করছে কেউ কেউ। আর আমার তো মনে হয় ডায়েট নেওয়ার আগে সবার আগে না কিছু মেডিকেল টেস্ট করা উচিত এই ব্লাডের প্যারামিটারস গুলো দেখার জন্য। আগে সেটা কিন্তু মাস্ট, আমার মনে হয় এটা যাদেরকে ডক্টর রেফার করছে, যাদের কোনো ডিজিজ আছে, যেমন তুমি বলে ঈপ্সিতা যে ডায়াবেটিসদের জন্য যেমন হচ্ছে, তাদের যেহেতু জানে তারা নোন ডায়াবেটিস, ইনসুলিন নিচ্ছে বা মেডিসিন নিচ্ছে, তাদের ব্যাপারটা আমি আলাদা ধরছি। এবং যে কোনো নর্মাল মানুষ যারা মোটা থেকে রোগা বা রোগা থেকে মোটা হতে আসছে, তাদের কিন্তু ফার্স্ট অফ অল আগে বডি মানে ব্লাড প্যারামিটারস গুলো একবার দেখে নেওয়া উচিত অবশ্যই। কারণ তারপর তাদেরকে ডায়েট মানে কিভাবে ডায়েটটা প্ল্যান করা উচিত সেটা আমরা তো তারপর করব। কারণ হতেই পারে তার কোনো ডিজিজ আছে, সে নিজেও জানে না। আর এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে অ্যানিমিক হোক বা যে কোনো ডিজিজ আছে, মানুষ নিজেই যায় না। কারণ মানুষ তো সবকিছুর জন্য পয়সা দিতে পারে, কিন্তু তারা হেলথের জন্য খুব একটা খরচ করতে রাজি হয় না। এটা আর বিশেষ করে ডায়েটের জন্য তো নয়। মেডিসিনসে ডেফিনেটলি হবে, হ্যাঁ মেডিসিনসে হবে। সাপ্লিমেন্ট আমি 1000-1500 টাকা দিয়ে কিনবো এক সপ্তাহের জন্য, কিন্তু আমি 1 মাসের ডায়েট চার্জ আমি এত বেশি টাকায় আমি নেবো না। কেন খরচ করবো? আমি তো জানি, আমি তো নর্মালি বাড়িতে কম তেলে রান্না করি, কিন্তু জানি না কতটা তেল তার শরীরের জন্য দরকার। এবং ডায়েটিশিয়ান একটা কমপ্লিমেন্টারি সার্ভিস অ্যাকচুয়ালি। হ্যাঁ ওই এরকম ব্যাপারটা যে আমি রোগা থেকে মোটা, মানে বেশিরভাগ তো মোটা থেকে রোগা, ওয়েট লস করতে চাই, আমাকে একটা ডায়েট চার্ট দিয়ে দেবো। এবং এমনও অনেক রিকোয়েস্ট আসে, সেটা ফ্যামিলি ফ্রেন্ডস বা যে কোনো কারোর থেকে, এই আমার হাইট, এই আমার ওয়েট, আমার একটা ডায়েট চার্ট চাই। সে নিজেও জানে না তার কি প্রবলেম হচ্ছে। এটা তো হতেই থাকে, মানে একদম র্যান্ডমলি হতেই থাকে যে আমার একটা ডায়েট চার্ট চাই, আমি এতদিনের মধ্যে একটু ওয়েট লস করতে চাই। তারপর সে মানছে কি না মানছে যাই না, কিন্তু পরে শোনা যায় যে ওই ডায়েটে তো আমার কিছু হয়নি, মানে কি করছে সে তাও জানি না। ডায়েট চার্টটা নিয়ে পিসিওডি আর পিসিওএস এর সমস্যা থাকে, ভাবে যে একবার ডায়েট চার্ট নিয়ে তার ঠিক হয়ে যাবে। আবার অনেকে ভাবে যে পিসিওডি ঠিকই হয় না, এটা বুঝতে পারে না যে একটা সম্পূর্ণ ডায়েট মেনটেন করলে সেটাও কিন্তু কিওর হয়ে যায়। কিন্তু এই একবার ডায়েট চার্ট নিয়ে আমি আর নেবো না, এই ম্যাডাম বলে দিয়েছেন এই এই খেতে হবে, এইগুলো আমি ফলো করে যাব। আর এবং এটাও শুনতে হয় যে আমরা জানি কি খেতে হবে, কারণ আমি তো অনেকদিন ধরেই মেনটেন করছি, মোটামুটি ওইগুলোই আমি করে যাচ্ছি। এই জিনিসগুলো তো খুবই কমন ডায়েটিশিয়ানের জন্য, এগুলো শুনতেই হয়। মানে আরো কি একটা কথা যে ম্যাডাম তো বললেন এইগুলো খেতে হবে, মানে এটা বুঝতে পারে না যে একই খাবার আমাদের বডিতে সেটা নেয় না, শুট করে না, আমাদের খাবার চেঞ্জ করতে, যেরকম আমরা আমাদের হরমোনকে সেটাকে আমাদের জাগাতে হয়, সেগুলো জানে না। একই খাবার খেয়ে যাচ্ছে, কিন্তু প্রথম মাসে যে রেজাল্টটা পাবে সেটা নেক্সট মান্থে তো পাবে না, স্বাভাবিক এটা পাবে না। হ্যাঁ স্বাভাবিক ব্যাপার। পুজো আসছে, কিন্তু পুজোর জন্য মানুষ কিন্তু প্রচুর শপিং করে জেনারেলি, এবং শুধু যে গয়নাগাটি, ড্রেসেস এন্ড শুজ এন্ড অল, বা বাড়ির লোকের জন্য, আত্মীয়দের জন্য কেনাকাটা বিভিন্ন জিনিস, সেগুলো তো থেকেই যায়। আর সব থেকে বড় কথা কি বলতো, এই যে অ্যানিমিয়ানের কথা হচ্ছে বলে আমি বলছি, প্রথম যেটা সাইন এন্ড সিমটম দিয়ে শুরু করেছিলে, যে পেল ফেস হয়ে যায় না মানুষের মধ্যে, একটা লাস্যের ব্যাপারটা বা ময়েশ্চার স্কিনের মধ্যে নেই, কোথাটা ফ্যাকাশে লাগছে। তো মানুষ কি করে, ঠিক এই কথাটা সূত্র ধরেই আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করবো, দেখবে পার্লারে প্রচন্ড ভিড়,
কেন না স্কিন কেয়ার করা, কেয়ার করা, কিন্তু তুমি যদি ইন্টারনালি সুস্থ না থাকো, তুমি যদি অ্যানিমিক থাকো, তোমার হিমোগ্লোবিন লো থাকে, কি করে তোমার চুলে বাউন্স ওই ব্যাপারটা আসবে, কি করে তোমার চুল সিল্কি আমার হবে? আমার মানে এরকম যে আমার চুলটা ড্রাই হয়ে যাচ্ছে, আমি বোটক্স করব, আমি এই করব, মানে ভিটামিন কে জাতীয় যে খাবারটা তাকে খেতে হবে, কিসে কিসে রয়েছে, কতটা পরিমাণে খেতে হবে সেটা জানে না, চলো পার্লারে যাই, হাজার হাজার টাকা খরচ হচ্ছে, কিন্তু ডায়েটিশিয়ানের কাছে এসে আমি কিছুদিন আগে থেকে আমি সেটা মেনটেন করবো না। এবং 1 মাস আগে এই ব্যাপারটা চলে যে আমার সামনে না পুজো আসছে, আমাকে না এক্ষুনি এটা করতে হবে, এক্ষুনি করতে হবে, কিন্তু সারাটা বছর, হ্যাঁ মানে সারাটা বছর সে নিজেকে মানে রীতিমতো তার শরীরের সাথে যা খুশি তাই করে, তারপরে 1টা মাস আগে বা 2-1 সপ্তাহ আগে যদি সে পার্লারে গিয়ে ট্রিটমেন্টও করায়, কোনো কি রেজাল্ট আসে? আমি সত্যি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা বটক্স করান, ন্যানোপ্লাস্টি করাচ্ছেন, কেরাটিন স্মুথনিং সবকিছু করাচ্ছেন, প্লাস হচ্ছে ফেসিয়াল এখন অনেক রেঞ্জ আর রয়ে গেছে, হাইড্রা, কোরিয়ান এন্ড অল, তো তারা সত্যি কি রেজাল্ট পান? আমাকে প্লিজ একটু জানাবেন যে পুজো শেষ হওয়ার পর আপনাদের স্কিনটা কেমন থাকে, আমি সত্যি খুব জানতে চাই। যাদের ইন্টারনাল নিউট্রিশনটা ঠিক নেই, তারা কি করে আশা করতে পারেন যে একটা এক্সটার্নাল কেয়ার করে হয়ে যাবে? এটা তো ম্যাজিক নয়, এটা তো বডি, হিউম্যান বডি, তাই না? তো সেই জায়গা থেকে কোনোভাবেই একটা ইনস্ট্যান্ট গ্লো, ইনস্ট্যান্ট এরকম আসতে পারে না। অথচ দেখবেন বাড়িতেই যদি এমন কিছু যারা আমাদের থাকেন, যদি কোনো হেল্পিং হ্যান্ডও থাকে, তাদেরও দেখবেন চুল কত সুন্দর ঘন কালো, দেখবে অনেকেই দেখে থাকবে যারা আমাদের বাড়িতে রীতিমতো হেল্পিং হ্যান্ড রয়েছে, তাদের চুল ভীষণ ভালো, এবং বিশ্বাস করবে না, তাদের যে স্কিনের টেক্সচার ভীষণ পলিশড, এত পলিশ স্কিন হয় কেন? কারণ তারা হয়তো এই সিনথেটিক প্রোডাক্ট একটা খায় না, সাপ্লিমেন্ট, যেটা মানে আমরা মডার্নাইজ করছি, কিন্তু মডার্ন জিনিসটাকে এমন ভাবে রাখা উচিত সেটা যেন আমাদের ওভারঅল হেলথ কেয়ারে আসে। আমরা মডার্ন হই, কিন্তু হেলথ কেয়ারে কেন নয়? এই অ্যানিমিয়া নিয়ে কথা বলছি, প্রজেক্ট শ্রীধন বলে একটি আছে, অনেকেই সার্চ করলে পাবে, দেখবে প্রজেক্ট শ্রীধন সবসময় অ্যানিমিয়ার কথা বলে। ওরা সবসময় বলছে ডোন্ট ইনভেস্ট ইন গোল্ড অর সিলভার অর এই ধরনের অর্নামেন্টস, ইনভেস্ট সাম আয়রন ইন ইয়োর ডায়েট। তো আয়রন ইনভেস্ট করুন, নিউট্রিশন ইনভেস্ট করুন, প্রোটিন ইনভেস্ট করুন। যারা দামি দামি পার্লারে যেতে পারে, যারা দামি দামি সাপ্লিমেন্ট খেতে পারে, যারা মাসে জিমে সেই সময় এবং মূল্যটা দিতে পারে, তো ওয়াই নট ইন নিউট্রিশন? হিউম্যান নিউট্রিশনটা কেন নয়? নিজের খাবার থেকে কেন সেটা শুরু হতে পারে? তো এই যেটা জায়গাগুলো সবকিছুর মূল যেটা, সেটাই বাদ। সেটাই বাদ। ইন্টারনাল হেলথ মানে ভেতরটা খারাপ হয়ে গেছে, বাইরে আমি চাকচিক্যটা রাখবোই। একদম একদম তাই। মিনু কমেন্ট করেছে, মিনু অ্যাকচুয়ালি স্পোর্টস নিউট্রিশনিস্ট। মিনু বলছে যে নিড টু অ্যাওয়ার অ্যাবাউট ওয়েট লস, ইট নট ওয়েট লস, ইট ইজ ফ্যাট লস। ওটাই মানুষের মধ্যে একটা ধারণা থাকে, যে করে হোক আমাকে 6 কেজি 5 কেজি 10 কেজি কমিয়ে ফেলতে হবে, পুজোর আগে আমাকে কমাতেই হবে, একটা ডেডলাইন। যখনই ডেডলাইন বডিকে, তো তোমার হরমোন সিক্রেশন, তোমার ব্রেন সিগন্যাল পাচ্ছে যে ও এরকম একটা ব্যাপার, তাহলে তুমি স্ট্রেস এর মধ্যে আছো। তুমি যদি স্ট্রেস নাও, তাহলে তোমার কিভাবে সেই জায়গা থেকে ওয়েট কম হবে বলে তুমি মনে করো? এটা তো হবেই না। ফ্যাট লসে আমাদের সত্যি কনসেন্ট্রেট করা উচিত, নট ইন ওয়েট লস। এক্স্যাক্টলি। আর এখন মানুষ খুব চটজলদি একটা রেজাল্ট চায়, মানে এই আমি আজকে করব কালকেই ইয়ে হয়ে যাবে, এবং নিজেরাই গুগল করে, এখন তো গুগল আছে আর একটা ব্যাপার, তো নিজেরাই চলে আসে এটা বলে যে আমাকে একটা কিটো ডায়েট বানিয়ে দিতে হবে প্রথমেই। হয়তো এতদিন ধরে সে জাঙ্ক ফুড খেত, খুব ফাস্ট ফুড খেত, আমার কিটো ডায়েট চাই, আমি দেখেছি কিটো ডায়েট করলে ওজন কমে খুব তাড়াতাড়ি, বা আমাকে জিএম ডায়েট করে দিন, ভেগান ডায়েট করব, আমি কাল থেকে ভেগান হব, এরকম নিজেরাই ডিসিশন নিয়ে চলে আসে। তাদের আইডল হলো অ্যাকচুয়ালি সেলিব্রিটিস। এবারে এটা বুঝলেই না যে একটা সেলিব্রিটির পেছনে কত বড় একটা টিম কাজ করে। উই আর সিইং দ্যাট সেলিব্রিটি আর লাইক গেটিং দি ইন্সপিরেশন, বাট এটা বুঝি না যে ওই ইন্সপিরেশনটার পেছনে তার হার্ডওয়ার্ক কি, তার ব্লাড রিপোর্টসে কিভাবে ম্যানুফ্যাকচারিং হয়, তার পেছনে কত বড় টিম কাজ করে, এটা আমরা কেউ বুঝি না। জাস্ট এটা অ্যাডমায়ার করি যে হ্যাঁ ওর তো ওই ডায়েটটা ফলো করেছে, এই সেলিব্রিটি এই ডায়েটটা ফলো করেছে, বাট হোয়াট অ্যাবাউট তাদের মেহনতটা? কখনো সেটা যে আমরা যদি দেখি যে তারা কি পরিমাণে হাসল করে, কিভাবে মেহনত করে, এবং তারপরে ওই রেজাল্টটা পায়, সেটা আমরা কেউ দেখি না। এবং সেখানে একটা মেজর রোল প্লে করে অবশ্যই
আর যত সমস্যা হোক ডায়েটিশিয়ানের কাছে তো চট করে মানুষে আসতে চায় না, আগে নিজেরা গুগল করবে, প্রথমে পাড়ার লোকের কথা শুনবে, আত্মীয়র কথা শুনবে, ফ্যামিলি ফ্রেন্ডস, তারপর গুগল করবে, যখন মনে হবে না কিছুতেই আসছে না রেজাল্টটা, লাস্টে হচ্ছে গিয়ে ডায়েটিশিয়ান, ওটা হচ্ছে লাস্ট অপশন থাকে, নট ফার্স্ট অপশন। তাও নিজে থেকে অনেকেই খুব কম আসে যদি ডক্টর না বলেন। এক্স্যাক্টলি। দিস ইজ সামথিং কি না, আমাকে যতক্ষণ না ডক্টর ডায়েটিশিয়ানকে ইন্ট্রোডিউস করে রেফার দিবে করবে ততক্ষণ আমি করব না। কিন্তু কেন করব না, এটা মানুষ বোঝেই না যে আমি একটা নর্মাল ইন্ডিভিজুয়াল হলেও, যেমন আমরা রুটিন টেস্টে যাই ইয়ারলি একবার, সেখানে একবার আমাদের ডায়েটিশিয়ানের কাছে ভিজিট করা উচিত। তারপর ধরো যে থাইরয়েড নিয়ে ডক্টররা এখনো বলে যান যে এইটা খাবেন না, ওটা খাবেন না, সেটা খাবেন না। যখন আমাদের কাছে আসে যে আপনি সব খেতে পারেন না, কেন খাবো, আমাকে তো ডাক্তারবাবু বারণ করেছেন। মানে আমি এটা বুঝতে পারি না যে খাবারটা নিয়ে তো পড়াশোনাটা এতদিন ধরে স্পেশালাইজেশনটা আমরা করলাম, আমাদের কাছে আপডেট গুলো বেশি ভালো করে থাকে যে কোন খাবারটা কখন খেতে হবে বা কোন রোগের জন্য অ্যাকচুয়ালি কোন খাবারটা বারণ। তারপর কি এখন সমস্ত পেশেন্টকে বলা হয়ে থাকে যে ডিমের কুসুম খাবে না, সেটা কোলেস্টেরল থাকুক বা নাই থাকুক, মানে মানে আমরা বললেও খাবে না ততক্ষণ না ডক্টর বলবেন। এক্স্যাক্টলি, এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য হয়ে পড়ে যখন আমরা কোঅপারেশনটা পাই না, যে ডক্টর বলেছে আত্মসম্মানে লাগে বেসিক্যালি। হ্যাঁ, সেলফ রেসপেক্ট। সেই জন্যই আমাদের এই অ্যাওয়ারনেস শো, মানে যতটা অ্যাওয়ার করা যায়, যত রকম ভাবে করা যায়, আলটিমেটলি আমাদের সেই চেষ্টাটা রাখতেই হবে। ঠিক এটার জন্যই আরো মানুষকে জানানো, যত মানুষ জানবে, আমি মনে করি একটা মানুষকে যদি আমরা অ্যাওয়ার করতে পারি, একজনের থেকে আরেকজন ঠিক জানবে। কারণ সে যখন গুগল করে আরেকজনকে বলে বা আমি এটা খেয়েছি জানিস তো আমার এটা হয়েছে, তো আমাদের চেষ্টাটা সেটাই রাখা উচিত যে একটা মানুষ যদি অ্যাওয়ার হয়, এই ব্যাপারগুলো যদি একটু আমরা বোঝাতে পারি, কোথাও না কোথাও গিয়ে নিশ্চয়ই আরো 10টা মানুষ জানবে। তো এটাই অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস এর প্রোগ্রাম গুলোর মূল উদ্দেশ্য ছিল আমার। তো যাই হোক, অ্যানিমিয়ার মূল টপিকে এবার আমরা ফিরে আসবো। ইপসিতা, তুমি আমাকে বলো, তুমি কন্টিনিউ করছিলে, একটা জিনিস আমরা একটু জানাবো দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে অ্যানিমিয়া, এই যে আমরা কথাটা বলছি টেস্ট, ট্রিট অ্যান্ড টক, তো আমরা তো কথা বলছি, টেস্ট নিয়েও আমাদের কথা হলো, ট্রিট নিয়েও কথা হবে। তো তুমি আমাদের একটু বেসিক টেস্ট বা প্যারামিটারস গুলো একটু বলো যে আমরা কিভাবে অ্যানিমিয়াকে ডিটেক্ট করতে পারি, কোন কোন টেস্ট গুলোর মাধ্যমে। আমরা প্রথমে ব্লাড টেস্ট করব, হিমোগ্লোবিন টেস্ট, সেটা হচ্ছে মেন, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কতটা হিমোগ্লোবিন কমেছে, এটা হচ্ছে মেইন। তো এছাড়াও আমরা ফলিক অ্যাসিড টেস্ট তো করবোই। সমস্ত এই টেস্টগুলো মোটামুটি আমাদের জন্য দরকার হয়ে পড়ে, যেটা দেখে বুঝতে পারা যায় বা ডক্টর বা আমরা বা যারা বুঝতে পেরেছে যে পেশেন্টটা অ্যানিমিক না অ্যানিমিক নয়, বেসিক্যালি কতটা অ্যানিমিক উনি। এছাড়া ধরো আয়রন ফেরিটিন টেস্টও রয়েছে, এগুলো করা যেতে পারে। এবার অঙ্কিতা যেটা বললো, হ্যাঁ অঙ্কিতা যেটা বললো প্রথম, যেটা যে অনেক কিছু কারণেই আমাদের অ্যানিমিয়া হতে পারে। তো অনেক সময় ধরো দেখা গেল যে এগুলো নেই, অন্য কিছু আছে, ইনফেকশনের জন্য হতে পারে, কিংবা ধরো বি টুয়েলভ ডেফিসিয়েন্সি কিন্তু এখন মেয়েদের বা ছেলেদের মধ্যেও খুব কমন দেখতে পাচ্ছি এখন কিছু। বি টুয়েলভ আর ভিটামিন ডিটার বেশ খানিকটা ডেফিসিয়েন্সি থাকছে, কিন্তু ওই যে একই ব্যাপার, হেলথের জন্য আমরা ইনভেস্ট করি না, যেহেতু এগুলো একটু কস্টলি টেস্ট হয়, তো মানুষ স্কিপ করে যায় আর কি। বি টুয়েলভ তো আর আমরা কি করবো, ফলে মাইক্রো নিউট্রিয়েন্টসটা টোটালি নেগলেক্ট একটা জায়গাতে চলে যাচ্ছে। এছাড়াও দেখবে ভিটামিন ডি যাদের কম থাকে তারাও কিন্তু অ্যানিমিক হয়, সবাই হয় না, কিন্তু বেশিরভাগ প্রবণতাটা অ্যানিমিকের দিকেই থাকে। মানে ভিটামিন ডি যাদের কম আছে তাদের উচিতই আর কি হিমোগ্লোবিন টেস্টটা করা। এবং আদার মিনারেল ডেফিসিয়েন্সি গুলো আমরা ওভারলুক করে যাই কোথাও না কোথাও, জিঙ্ক হোক, ম্যাগনেসিয়াম হোক, এই জিনিসগুলো আমরা, আয়রন তো অবশ্যই, এগুলো আমরা কোথাও না কোথাও মানে ওভারলুক করে যাই। তো এই প্রোফাইলটাও ইভেন, হ্যাঁ এটাই বলছে যে ফুল আয়রন প্রোফাইল নিড ফর অ্যানিমিয়া ডিটেকশন, হ্যাঁ পুরো প্রোফাইলটা করা দরকার। যেমন তুমি থাইরয়েড নিয়ে বললে, থাইরয়েড যখনই থাইরয়েডিজমের কথা আসে সবাই বলে হ্যাঁ আমি তো টিএসএইচ করানো আছে, কিন্তু T3 T4টা টোটালি নেগলেক্ট হয়ে যায় এবং করাতেই যখন বলি, মানে অ্যাজ এ ডায়েটিশিয়ান যখন বলি যে T3 T4 লাগবে,
তো TSH টা করেই দেখা যায়, তো বলতো আমারটা নর্মাল আছে, কিন্তু অনেক পেশেন্টের ক্ষেত্রে T4 হাই থাকে, কারণ সে তো টেস্টই করায় না, সে জানবে কি করে? তার কাছে TSH টাই মেন, কারণ ডক্টর লিখে দিয়েছে। ফুল প্রোফাইল খুব জরুরি হয়, ভীষণ ভাবে জরুরি হয়। যে কোনো, যে ধরো LFT যদি আমি বলি, কেউ SGPT বা SGOT বা যে কোনো একটা কিছু করে দিলে বললো যে হয়ে গেল, কিন্তু তা না, ফুল LFT প্রোফাইল আমাকে দেখতে হবে। সিমিলারলি আমরা যখন আয়রন বাই যে অ্যানিমিয়া নিয়ে কথা বলছি, ফুল আয়রন টেস্টটা করানো খুব জরুরি। তো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। আমি অঙ্কিতার কাছে ফিরে যাব। দেখো, অ্যানিমিয়া নিয়ে তো আমরা অনেক কথা বললাম, তো সেই জায়গা থেকে অ্যানিমিয়ার কনসিকুয়েন্সেস এইগুলো দেখলাম। এবার আমরা একটু প্রিভেনশনে আসবো, যে যদি অ্যানিমিক কোনো কাউকে আমরা পাই, তো সেই জায়গা থেকে তাদের প্রিভেনশন ওয়েটা কি তুমি একটু বলো। সেই যে, আর সেরকম পেশেন্ট যদি পাই বা সে নিজেও ধরো জানলো, তো তাহলে সে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারে? সবার আগে একটা ওয়ান্ডারফুল কোয়েশ্চেন এটা। সবার আগে এই যে ওয়ার্ডটা প্রিভেনশন, আমাদেরকে আই থিঙ্ক এই ওয়ার্ডটার এগেনস্টে একটু দাঁড়ানো উচিত। কারণ কি, প্রিভেনশন যখনই বলি সেই ব্যাপারটা চলে আসছে, কিন্তু ইটস নট হেলথ কেয়ার, ইটস সিক কেয়ার। হেলথ কেয়ার ইজ অলওয়েজ কিওর, আমরা সবসময় রুট কজের উপর ফোকাস করবো। সেই জন্য আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো আই থিঙ্ক আমাদের রুট কজটার উপর মেইনলি কাজ করা উচিত। হ্যাঁ, যে দুটো অলরেডি ইপসিতা বললো যে সিমটমস যেগুলো দেখা যায় এবং কি কি টেস্ট করা যায়, তো সিমটমস এর কথা একটা যেটা আসে, আমি প্রথমেই বললাম ইটিওলজিক্যাল এন্ড মরফোলজিক্যাল। তো একটা তো ব্লাড টেস্ট আসছে, ঠিক আছে। এবারে একটা যখন পেশেন্ট তোমার কাছে আসছে, সেই সময় আমরা জানি না, দের ইজ নো ব্লাড গ্লুকোজ, সরি ব্লাড ব্যাকগ্রাউন্ড, ব্লাড রিপোর্টস কি আছে। সেখানে কিন্তু আমাকে প্রথমেই এটা দেখতে হবে তার ক্লিনিক্যাল সিমটমস কি। তো সেখানে উই দ্য ডায়েটিশিয়ানস যখন আমরা দেখি ক্লিনিক্যাল সিমটমস গুলো, যে পেল হয়ে গেছে স্কিন, যেগুলো ভাস্বতী অলরেডি বললো, এই কয়েকটা সিমটমস দেখে আগে আমরা একটা সাসপেকশনে আসি যে না, এটা আমার মনে হচ্ছে কোথাও একটা অ্যানিমিক হতে পারে। এবং কোথাও না কোথাও সেটা তখন, তারপরে যে আমরা একটা কল আসি যে একটা আয়রন প্রোফাইল করাও, সেখানে যে পরে একটা টোটাল মানে ভাইটামিন মিনারেলস টেস্টিং হোক। তো প্রথমেই আমাদের খুব ভালোভাবে কিন্তু আমাদের ওই চোখের ডায়াগনোসিসটা করাটা জরুরি। যে যখন আমরা যখন কমিউনিটিতে কাজ করি, কমিউনিটিতে যে পরে আমরা একটু লো ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে কাজ করি, তো সেখানে যে পরে ডিরেক্টলি তাদেরকে ব্লাড রিপোর্টস এর জন্য এনকারেজ করতে একটু আমাদের সময় লাগবে। সেখানে আমাদের কাছে একটু কনফিডেন্স লেভেলটা থাকতে হবে যে আমি কতটা দেখে পরে বুঝতে পারছি, এন্ড উইথ এক্সপিরিয়েন্স এটা আমরা বুঝে যাই কোথাও না কোথাও যে আমার এই পেশেন্টটা একটু অ্যানিমিক আছে, আমার মনে হচ্ছে অ্যানিমিয়া হতে পারে। তো এখানে যেটা আমি বলছিলাম রুট কজের উপর মেনলি আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, যে শুধু খেলেই তো হবে না। আমি আয়রন রিচ ডায়েট নিয়ে নিলাম ডায়েটিশিয়ানের কাছ থেকে, আমি যে পরে আমার ক্যালসিয়াম ইনটেক করে নিলাম, আমি আয়রন ইনটেক করে নিলাম, ভাইটামিন সিও খেয়ে নিলাম, কিন্তু হোয়াট অ্যাবাউট দি হরমোনস? আমাদের হরমোন প্রোফাইল কাজ করতে হবে, আমাদের এনজাইমস কাজ করতে হবে। এটা তো একটা ব্যাপার না, আমাদের গোটা দেহটা, গোটা বডিটা তো একটা কেমিক্যাল মেকানিজমে আবদ্ধ। তো শুধুমাত্র খেয়ে নিলে হবে না। দ্যাটস ওয়াই অ্যাবজর্পশনটা কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে। ওই যে আমরা আয়রন ফেলি, ভাইটামিন সি খাই, যেটা আমাদের মানে একটা প্রপোর্শনাল রেট, যে আমি আয়রন যদি আমার কম থাকে, আমাকে ওটার জন্য অ্যাবজর্পশনের জন্য আমাকে ভাইটামিন সিটা তো নিতে হবে। এন্ড সেটা নট অলওয়েজ ম্যান্ডেটরি কি আমি ভাইটামিন সি এর সাপ্লিমেন্টস নিয়ে নিলাম ব্যাস হয়ে গেল, বা আমি সিরাপ খেয়ে নিলাম হয়ে গেল। কেন আমরা এটা ভাববো না যে সবসময় মেডিসিনস এর থেকে তো বেটার আমার যে ন্যাচারাল সোর্সেস গুলো আছে সেগুলো কনজিউম করা? কেন আমরা ডালের মধ্যে একটু লেবু দিয়ে খাবো না? সেখানে তো আমরা ভাইটামিন সি ইজিলি পেয়ে যাবো, যেটা আমার ওই একটা মানে সিরাপের থেকে কিন্তু অনেক ভালো। আমি একটা 5 টাকার লেবু কিনে সেটা যদি ডালে দিয়ে খাই, তার থেকে আমাকে মানে আরো বেশি ভালো রেজাল্ট পাবো এবং অর্গানিক রেজাল্ট পাবো, যেটা আমার কোনো সাইড এফেক্ট দেবে না। তো আমার মনে হয় যখন আমরা এই ব্যাপারটাতে আসি ডায়াগনোসিসের পরে, তখন মোর অর লেস আমাদেরকে এটা বোঝানো উচিত যে শুধুমাত্র খেলে হবে না, একটা হলিস্টিক অ্যাপ্রোচ দেওয়াটা জরুরি। যে আমি শুধু আয়রন রিচ খেয়ে নিলাম, সাথে আমি প্রোটিন সাফিসিয়েন্ট খেলাম না, আমার এখানে মাসেল লস আছে, আমি গুড ফ্যাটস নিলাম না, আমি গুড কার্বস নিলাম না, তো দের ইজ নো পয়েন্ট। তো প্রত্যেকটা এই যে ফুড গ্রুপস আছে আমাদের, প্রত্যেকটার সাথে কিন্তু যুক্ত। একটাকে আমি বাদ দিয়ে কখনোই আমরা, যেমন ঠিক 1 নাম্বার স্টেপ বাদ দিয়ে আমরা 4 নম্বর স্টেপ চড়তে পারি না, আমাদেরকে 2-3টা চড়তেই হবে। সেভাবেই যখন আমরা মানে ডায়াগনোসিস হচ্ছে, তারপরে যখন ডায়েটটা শুরু করছি, শুধুমাত্র আয়রন রিচ ডায়েট খেয়ে নিলেই দিস ইজ নট দি সলিউশন।
তো সেখানে আমাদেরকে আমার মিনারেল প্রোফাইল দেখতে হবে। এখানে নন্দিনী সুষমা দাস একজন কমেন্ট করেছে, ইটস এ ভেরি গুড কমেন্ট। আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি দেখতে হবে আমাদের, ফেরিটিন লেভেলস দেখতে হবে আমাদের, ট্রান্সফেরিন রেটস দেখতে হবে। তো এই সবগুলো কিন্তু ডিপেন্ড করে যখন আমরা আয়রন প্রোফাইল করি বেরিয়ে যায়। সেখানে যখন খাবারটা আমরা খাচ্ছি, যেটা একটা লেম্যানের জন্য, যে যখন ডায়েটিশিয়ান আপনাকে বলছে যে আপনাকে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, এই যে এতক্ষণ ধরে বোঝানো ডায়েট চার্ট, আপনি যে কোনো গুগল করুন, চার্ট উইল বি অ্যাভেলেবল দেয়ার, বাট ইটস নট অ্যাবাউট দি ডায়েট চার্ট। ডায়েটিশিয়ানের মেন রোল হলো কাউন্সিলিং, যে জন্য আমরা টাইম ধরে বোঝাই, সেটা হলো মেন, যেটার জন্য আপনি পে করছেন। ইটস নট অ্যাবাউট দি ডায়েট চার্ট, ইটস অ্যাবাউট দি কাউন্সিলিং, যে আপনি যেটা করতে চাইবেন না সেটাও কিন্তু ডায়েটিশিয়ান আপনাকে কাউন্সিল করে বুঝে দেবে। দ্যাটস ওয়ের আর আর্ট কামস। তো আমাদের এটাই আর্ট, যে আমরা ওই মানুষটাকে বোঝাবো যে আজকে হয়তো ডুমুর খেতে পছন্দ করছে না, তাকেও আমি ডুমুরটা কিভাবে খাওয়াবো, কতগুলো অপশনস দিয়ে খাওয়াবো যে তার এই জিনিসটা কাজে দেবে, সেটা আমাদেরকে বোঝা উচিত। এন্ড দ্যাটস ওয়াই আমাদের কিন্তু একটা কনসালটেশন খুব বেশি জরুরি, নট ফর দি ডায়েট চার্ট, বাট নেক্সট টাইম whenever you are visiting to the dietitian for the counseling, কি ম্যাম আমাকে বোঝান, সেজন্যই আপনি পে করছেন ডায়েটিশিয়ানের কাছে, আপনি চার্টের জন্য পে করছেন না। তো একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে চলবো, একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে চলবো। সেখানে আমি এটা ভাববো না যে আমার এটা বন্ধ, এটা বন্ধ। বন্ধ কেন? যেটা আমরা সবসময় দেখি, যখন কিছু প্রবলেম হলো, ডায়াবেটিস হয়েছে, তুমি ভাত খাওয়া ছেড়ে দাও, 3 বেলা রুটি খাও। এবার হোয়াট অ্যাবাউট দ্যাট 3 বেলা রুটি, সেখান থেকে যে কার্বোহাইড্রেট লোডটা হচ্ছে, সেটা নিয়ে কে কথা বলবে? তো দের ইজ আ হিউজ নিউট্রিশনাল গ্যাপ, যেটা ডায়াবেটিক পেশেন্ট, অ্যানিমিক পেশেন্টে আমরা যেটা অলরেডি মানে ডিসকাস করলাম এন্টায়ার দি সেশন, যে কি কি খাবো না বা কি কি খাবো সেটা শুধু জানা হয়ে যাচ্ছে, মানে ডুজ অ্যান্ড ডোন্টস। কিন্তু এই ডুজ অ্যান্ড ডোন্টস এর মেনটেনেন্সটা কিভাবে হবে সেটা তো কেউ কিছু বলেন। সেটার জন্য ডায়েটিশিয়ান, এক্স্যাক্টলি, এটা এই জন্যই ডায়েট কাউন্সিলিং, এটা মানে কাউন্সিলিং বলা হয়, এটা তো নট ফর শুধু অনলি ফর ডায়েট চার্ট। এটাই মানে পেশেন্টকে বোঝানোটাই একটা, এই জন্য অনেকটা টাইমও লাগে কিন্তু আমাদের একটা পেশেন্টকে কনসাল্ট করতে। এক্স্যাক্টলি, বাট সেই এফর্টটা আপনি একটা ডায়েটিশিয়ানকে পে করছেন না জাস্ট ফর দি চার্ট, আপনি সেই টাইমটা নিচ্ছে, সেই পেমেন্টটা আপনার কাছে চাইছে, বিকজ দ্যাট পারসন হ্যাজ দ্যাট এক্সপিরিয়েন্স। সে জানে, যেমন একটা ডক্টরকে আপনি পেমেন্ট করেন, সে 5 মিনিট দেখলো, ছেড়ে দিল। এবার আপনি বলবেন ওয়াই দে আর চার্জিং সো মাচ, নট ফর 5 মিনিট, সে আপনার ওই 15 বছরের এক্সপিরিয়েন্সটাকে দিচ্ছে, তার যে 7 বছর 8 বছর ধরে ডায়েটিশিয়ান এক্সপিরিয়েন্স করছে, সেই এক্সপিরিয়েন্সটাকে দিচ্ছে, নাকি আপনাকে শুধু চার্টটা দিচ্ছে এবং আপনার কাছে পেমেন্টটা নিয়ে নিচ্ছে। ইটস নট অ্যাবাউট দ্যাট, উই আর ওয়ার্কিং ফর হেলথ কেয়ার, ম্যানকাইন্ড। তো আমাদের এটা মেন মোটোই হলো যে যখন আমরা কাজ করবো, তখন মানুষটা যাতে বোঝে, যাতে তার বেনিফিট হয়। শুধু তো টাকাটা নিয়ে নিলাম, দেন কাজ করলো না, বদনামটা তো আমাদেরই হবে। ব্যাপারটা তো সেটা নয়, আপনি এসে বলে জাস্ট ব্লেম করে চলে যাবেন যে আমার কাজ করলো না, বাট হোয়াট অ্যাবাউট দি ফলো আপ? আপনি কি গেছিলেন নেক্সট টাইম যখন ডায়েটিশিয়ান আপনাকে ডেটটা লিখে দিয়েছিল যে 1 মাস পর ভিজিটে আসুন? তখন তো আপনি আসেননি। তাহলে কি করে আপনি এটা ভাবছেন যে আমার কাজটা করে যাবে? আপনাকে সেখানে দেখতে হবে, ওই যে ইপসিতা যেটা বললো যে 1 মাস পর তো ডায়েটটা কাজ করবে না। যখন 1 মাস পর ডায়েটটা কাজ করবে না, দ্যাটস ওয়াই ইউ নিড দি ফলো আপ। তোমাকে কনস্ট্যান্ট ফলো আপে থাকতে হবে, যে আমি কি করছি না করছি, ডায়েটিশিয়ানকে বলবো জিনিসগুলো, তবেই তো একটা ক্লিয়ার আর ট্রান্সপারেন্সি। এছাড়া ডায়েটটা ফলো আপ করে টেস্ট করাতে হবে যে আমি কতটা ফলাফলটা পেলাম, তবেই না বিশ্বাসটা করবে। সেটা তো ফলাফলটার জন্য আমার কোনো টেস্টই হয় না, করেই না। ডক্টর যখন লিখে দেন তখন টেস্ট করে, বাট আমরা যখন বলি তখন আর হয় না, যে কতটা তো শরীরের মধ্যে এফেক্টিভটা হচ্ছে শুধু খাবারটাকে। and we cannot deny যেটা আমাদের, হ্যাঁ হতে পারে যে ইন্ডিয়াতে এখন অবধি we are not licensed basically, but soon, maybe sooner or later এটা হবে। অ্যান্ড ওই জিনিসটা বোঝাটা প্রচুর বেশি জরুরি, যে আমাদের রোলটা কি, এবং এত বড় একটা মেজর রোল কি করে কেউ ইগনোর করতে পারে। সো কামিং ব্যাক টু দি পয়েন্ট, যে যখনই আমরা মানে যাবো, যখন আমরা রুট কজটার উপর কাজ করবো, তো এনাফ কোয়ান্টিটিতে আমরা ভালো করে কার্বস খাবো। কারণ কি আমার মাথায় এই যে ডিপ্রেশন ব্যাপারটা, কারণ কি সাফিসিয়েন্ট কার্বস আমরা দিচ্ছি না। সো দেন কি করে আপনি ভাবতে পারেন? তো দের উইল বি ডেফিনেট কার্বস, গুড প্রোটিন সোর্স, গুড ফ্যাট সোর্সেস থাকবে, যেখানে অ্যাবজর্পশনে সেটা হেল্প করবে। আপনি যে আয়রনটা খাচ্ছেন, সেটা অ্যাবজর্ব হওয়ার জন্য তো আপনার গুড ফ্যাটস দরকার, গুড এনজাইমস অ্যাক্টিভ হওয়া দরকার, সেটার জন্য আপনাকে কাজ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা আমরা সবসময় ভুলে যাই, যে আমাদের মিনারেল প্রোফাইল, যেখানে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস, শুধু জানি ক্যালসিয়াম ডেফিসিয়েট হয়েছে, শুধু ক্যালসিয়াম টেস্টটাই করাবো, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেয়ে নেবো, ভাইটামিন ডি খেয়ে নেবো। হোয়াট অ্যাবাউট ম্যাগনেসিয়াম?
হোয়াট অ্যাবাউট ফসফরাস, হোয়াট অ্যাবাউট জিঙ্ক, সেলিনিয়াম, থাইরয়েড, সেলিনিয়াম আমরা ভুলে যাই, যেটা এত গুরুত্বপূর্ণ। সো আই থিঙ্ক আমাদের এই জিনিসগুলোর উপর কাজ করা উচিত, এন্ড একটু পেশেন্স রাখা দরকার। ইটস নট পেন কিলার ওভারনাইট কাজ হয়ে যাবে। সো এছাড়াও ধরো অ্যানিমিয়া হলে আমরা মানে আমরা কেন বলবো, মানে যারা আসেন না আর কি ডায়েটিশিয়ানদের কাছে, তো তারা বেসিক্যালি মানে প্ল্যান্ট সোর্সের উপর মানে খুব ভরসা করে, অ্যানিমাল সোর্সের উপর খুব একটা ভরসা করে না। যে লিভার বা চিকেন, যে কোনো রকম যে প্ল্যান্ট মানে অ্যানিমাল সোর্স থাকে সেখানে ওনারা ভরসা করেন না। জানি না যে প্ল্যান্ট সোর্স থেকে আমাদের শরীরে আয়রনটা 5% আমাদের শরীরে অ্যাবজর্ব হয়, তার থেকে অনেক বেশি অ্যাবজর্ব হচ্ছে এটা আমরা অ্যানিমাল সোর্স থেকে পেয়ে থাকি। মানে নিজের মতন মানে হ্যাঁ খান, ডুমুর খান অবশ্যই আছে, কিন্তু অ্যানিমাল সোর্সের থেকে বেশি নেই যেটা আপনার ঘাটতিটা পূরণ করতে পারে। আরে হিমোগ্লোবিন যে ব্যাপারটা এইভাবে যদি ভেঙে বলি, আমি সকলকেই বলি যে হিম একটা আয়রন, তো তাকে বাইন্ড করে আছে একটা প্রোটিন, তো সেটা গ্লোবিনটা তো প্রোটিন, তো সেই প্রোটিনটা তো অ্যানিমাল প্রোটিন দেবে। সেটা হ্যাঁ কিছু জায়গা থেকে খোসা সহ ডাল আমরা বলতে পারি, ঠিক আছে। অঙ্কিতা এটা বললো আমি খোসা সহ ডাল খেলাম কিন্তু আমি লেবু দিয়ে খেলাম না, তাহলে আমি কি করে আয়রনটা আমার শরীরে বাইন্ড কি করে হবে, কি করে বন্ধনী হবে না, হবে কি করে? তো অ্যামাইনো অ্যাসিডস, বিশেষ করে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা একমাত্র প্রাণীজ উৎস দিতে পারে, সেটা আর কেউ দিতে পারবে না, প্ল্যান্ট সোর্স ভাবে দিতে পারবে। তো এই ছোট ছোট পয়েন্ট গুলো তো আপনি গুগল করা একটা ডায়েট চার্টে পাবেন না, এটা যে কোনো ফিটনেস কোচের কাছে পাবেন না, এটা একজন এক্সপার্ট ডায়েটিশিয়ান আপনাকে বোঝাতে পারবে, এবং ওভারঅল ইটস আ কাউন্সিলিং মেথড, তাই না? আর এখন তো খুব কোয়াক ডায়েটিশিয়ান এখন প্রচুর, মানে যেটার জন্য মানুষরা আরো বুঝতে পারছে না যে কোনটা ডায়েটিশিয়ান আর কোনটা ফেক ডায়েটিশিয়ান। মানে কোর্স করলাম 6 মান্থের কোর্স, ডিপ্লোমা, ডায়েট চার্ট বানিয়ে দিলাম, বুঝতে পারি না যে 20 দিনে মানে 5 দিনে 20 কেজি, 1 মাসে 20 কেজি, কিভাবে হাউস পসিবল, সম্ভব না? কি করে? এরকম পেশেন্ট জানো তো, আমি একজনকে দেখেছিলাম, উনি 1 মাসে 20 কেজি ওজন কমিয়েছিল। আমি কোম্পানিটার নাম এখানে বলছি না, একটা সাপ্লিমেন্টে, মানে একটা ফেমাস কোম্পানি আছে, হ্যাঁ। কিন্তু ওনার এখন যা পজিশন চলছে, প্রায় ডায়ালিসিসের আগের স্টেজ, ওনার কিডনি পুরো এফেক্ট করে গেছে, মানে খুবই সাংঘাতিক খারাপ অবস্থা ওনার। আমি দেখছি, আমি ওনাকে এখন অনেকদিন ধরে দেখছি, তো ওনার এত খারাপ, আর ওয়েট গেইন করে গেছে, যা ওয়েট উনি কমিয়েছিল তার থেকে অনেক বেশি উনি গেইন করে গেছে, আর কোনোভাবেই মানে কিছুই কাজ করছে না। ওনার কিডনির অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে এখন, মানে কি বলবো। এই জন্য আমার মনে হয় সাপ্লিমেন্ট তখনই নেওয়া উচিত যখন সেটা একজন ডক্টর বা ডায়েটিশিয়ান আপনার ওয়েট এবং হাইটের অনুযায়ী এবং ব্লাড প্যারামিটার্স বা ডিজিজ কন্ডিশনের উপর বেস করে আপনাকে প্রোভাইড করছে। কারণ সবাই মিলেই যদি 2 স্কুপ করে 3 স্কুপ করে নেওয়া শুরু করে, যেটা ইপসিতা প্রথমে বলেছিল, তাহলে কিন্তু ওটা সবার জন্য সমান হবে না। তো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অনেক কিছু ভাবনা চিন্তা করে নেওয়া উচিত, এবং তার আগে ব্লাড প্যারামিটারসও দেখা উচিত। হয়তো তার কিডনি প্রবলেম আছে বা কোনো প্রবলেম আছে আগে থেকে শরীরে, সে জানেই না, শুধু ওয়েট লসের জন্যই সে ভর্তি হয়েছিল জিমে এবং সেখান থেকে প্রোভাইড করেছে তাকে সেটা। মানে তার এখন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে সে চলে গেছে, এবং সে এখন আমাকে এসে বলে মানে যে আমাকে শুধু উদ্ধার করুন, আমি ভুল করেছি, আমি বুঝতে পারছি যে। এবং শুধু তাই না, দীর্ঘ 3 বছর ধরে সে সেটা নিয়েছে, 3 বছর ধরে ফুডের পরিবর্তে। তো এই জিনিসগুলো তো র্যান্ডমলি হচ্ছে, এখন মানুষ চটজলদি একটা কিছুর উপর ডিপেন্ড করে, তো মানে খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই। পেশেন্স, যেটা অঙ্কিতা বলছিল, পেশেন্স খুব কম মানুষের। তো এক্ষুনি আমি চাই, এই আমার 1 মাসের মধ্যেই এটা চাই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। বুঝতে পারছে না যে এটা আমার শরীর, এখানে সবকিছু শুট করবে না, এটা নেয়ারও একটা ক্ষমতা থাকে তো শরীরের, না? তো এটা তো খুব এফেক্ট করে। তো এই ব্যাপারগুলো অ্যাওয়ারনেস যে কবে আসবে মানুষের মধ্যে, কিছু কিছু মানুষের আমি দেখছি অ্যাওয়ারনেস আছে, মানে আসছে আস্তে আস্তে, কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু ওই রকমই আর কি। আমি তো পার্সোনালি মনে করি যে সাপ্লিমেন্ট জিনিসটা যারা ওরালি ইনটেক করতে পারছে না, যেমন ধরো আইসিইউ পেশেন্ট বা ধরো মানে 60 আপ, যাদের ধরো খেতে পাচ্ছে না, সেভাবে চেপাতে পারছে না, বা ধরো ছোট ছোট বাচ্চা 6 মান্থস বেবি, বা ধরো প্রেগনেন্ট ল্যাকটেশন ওম্যান, যাদের ধরো বাড়ির খাবারটা খেয়ে তাদের আরো এক্সট্রা পড়ছে, তাদেরই দরকার। এর থেকে আদারওয়াইজ আমরা খাবারের মধ্যে দিয়ে দিতে পারবো, তখন কেন বুঝি না যে মিল রিপ্লেসমেন্ট।
এটা হ্যাঁ কেন মেল আসে? রিপ্লেসমেন্ট শেকস আজকাল খুব ফেমাস। খুব অ্যাকচুয়ালি আমি ফেমাস। সাথে এটাতে এগ্রি করবো। এরকম পেশেন্ট আমরা মানে কোথাও না কোথাও ইভেন আমার কেরিয়ারে আমি নিজের একটা পেশেন্ট দেখেছি। তো পেশেন্টটার এজ ছিল হার্ডলি 23-24। তো সে লাস্ট 1 বছর ধরে প্রোটিন সাপ্লিমেন্ট আনঅথরাইজড খেয়ে ফেলেছে এবং হি ইজ নাও ইন 3rd স্টেজ কিডনি ডিজিজ। তার কিডনি ফেলিওর হয়ে তাই গেছে তো অন। হচ্ছে, এবারে এই মোমেন্টে এসে পরে তো আর মানে জিনিসটাকে কন্ট্রোল করা রিকভারি ছাড়া করা সম্ভব না। রিকভার করা সম্ভব নয়। এভাবেই হচ্ছে। একদমই তাই, সেই জন্যই অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো এতটা অ্যারেঞ্জ করা। নিউট্রিশন মান্থের মোটোই সেটা, যে যতটা পারবো আমরা অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করব। এবার হ্যাঁ, কোনো জায়গা থেকে মানুষ শুনবে না, বুঝবে না, তারা কিন্তু এই সমস্ত কিডনি ফেলিয়ার, লিভার ফেলিয়ারের জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। তো আগে একটু নিজেকে সময় দিন, নিজের হেলথ যে কতটা মূল্যবান। এই পুজো আসছে, পুজোর সময় সকলেই আনন্দ করবে। আপনারা ভাবতে পারবেন না হসপিটালে কত লাইন থাকে। অনেক মানুষ এরকম বলে যে আমার না এক্সারসাইজ করার টাইম নেই। খুব খারাপ লাগে যে ইউ আর এবল টু ওয়াক, ইউ আর এবল টু এনিথিং এক্সারসাইজ, যেটা আমরা করতে পারি, মানে আমার সেই ক্ষমতাটা আছে। প্লিজ একবার হসপিটাল ভিজিট করুন, কত মানুষ আইসিইউ তে পড়ে আছে, ভাবতে পারবেন না তাদের ফ্যামিলি মেম্বারদের কি অবস্থা। তারা মানে দে আর নট এবল টু ডু সো। তাহলে আপনারা যখন পারছেন, আপনাদের সেই ক্ষমতাটা ঈশ্বর দিয়েছেন, বাই দ্য গড গ্রেস আপনারা নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, নিজের কাজ করতে পারছেন, তো কেন নয়, কেন নিজেদের হেলথের জন্য ইনভেস্ট করবেন না? প্লিজ একবার, এবার হয়তো ভাবার সময় এসেছে, প্লিজ একবার ভাবুন। তো যাই হোক, আমরা এবার নেক্সট এতে যাব। তো যে কথাটা চলছিল অ্যানিমিয়া নিয়ে, সেটাতে আমরা ফিরে আসবো। আমি ভাস্বর দিদির কাছে যাব। তুমি বলো যে ডায়েটারি অ্যাপ্রোচেস এই জায়গা থেকে কি কি আছে? কারণ মানুষ একটা, যতই আমরা কথা বলি, কোথাও গিয়ে একটা সেই শর্ট নোট চায়, জানো তো, কোথাও গিয়ে একটা বলে যে আমাদের এই একটা সামারাইজ কিছু একটা হোক, একটা ছোট কিছু হোক, এইরকম ব্যাপার থেকে এসে যায়। যদিও ডায়েটারি সোর্সের ভূমিকা প্রচন্ড বেশি, কারণ এই যে অঙ্কিতা যেটা বললো, মেডিসিনের জন্য মানুষ কিন্তু টাকা দিয়ে ওষুধ কেনে, কিন্তু সাপ্লিমেন্টের জন্য টাকা দিয়ে কেনে। কিন্তু একটা যদি আমি অ্যামারেন্থ বলি বা পালং শাক বলি, যাই হোক নোটে শাক বলি, সেটা কিন্তু মানুষ ওইভাবে কিনে উঠতে পারে না, বা বলে শাক কাটার বাছার তো প্রচন্ড সমস্যা, ধুয়ে বেঁচে কাটা খুব অসুবিধা, ও খেতে পারি না। ওষুধ বাজে খেতে হলে আমি খেয়ে নেবো, গিরি গুগলি থেকে যে আয়রনটা আমি খাবো না, ওটা আমরা খাই না গো। মানে এরকম ব্যাপারটা যে কেন খাবে না, এটা তো দরকার শরীরের জন্য। তুমি মুখে টেস্ট করলে তুমি খাবার খাবে। সবজির প্রচুর দাম। এবার আমার কথা হলো, আপনার ওষুধের থেকেও কি সবজির দামটা বেশি? সেটাই, হ্যাঁ সেটাই। আচ্ছা আমি এবার বলছি যে ডায়েটারি সোর্স যেগুলো আছে, আমরা মূলত 3টে জায়গা থেকে ডায়েটারি সোর্সটা পাই। একটা আয়রন, একটা ফলিক অ্যাসিড, আর একটা হচ্ছে ভিটামিন B12। তো প্রথমে আসি আয়রনের কথায়। আয়রনকে আমরা দুভাবে ক্যাটাগরাইজ করতে পারি, একটা হিম আয়রন আর একটা নন হিম আয়রন, ঠিক আছে? হিম আয়রনটা বেসিক্যালি অ্যানিম্যাল সোর্সেই পাওয়া যায়, আর এটা ফেরাস ফর্মে থাকে আর বেটার অ্যাবজর্ব হয় বডিতে। যেটা নন হিম আয়রনটা আমরা প্লান্ট ফুডসে পেয়ে থাকি, ওটা ফেরিক ফর্মে থাকে আর ওটার অ্যাবজর্পশন রেটটা অনেকটাই কম। হ্যাঁ, এটা নিয়েও আগে কথা হলো আমাদের মধ্যে, অনেকটাই কম। তো মেইনলি আয়রন সোর্সেস যেগুলো আছে, আমরা অ্যানিমাল সোর্সেস এর মধ্যে যে কোনো মিট, মাটন হোক, চিকেন হোক, যে কোনো মিট, ফিশ, তারপরে মাটন লিভার, চিকেন লিভার, ইভেন ল্যাম্পও যদি কেউ খেয়ে থাকে, এই জিনিসগুলো মানে অনেকটাই উপকারী সো আয়রন সোর্স হিসাবে। এছাড়া তো এগ আছেই, ডেইলি বেসিসে যদি একটা করে এগ খাওয়া যায়। আর প্ল্যান্ট সোর্স থেকে যে কোনো লিফি ভেজিটেবলস এর মধ্যে পালং শাক, পুঁই শাক, নোটে শাক, এগুলো, এই শাকগুলো এবং কুলেখাড়া শাক অলসো, এগুলো একটুখানি ডায়েটে ইনক্লুড করা উচিত। এছাড়াও কিছু কিছু দানা শস্য যেমন বাজরা এখন অনেকটা ফেমাস, এবং রাগি, এগুলোও আছে। আর অনিয়ন স্টক বা রাইস ফ্লেক্স যেটাকে বলি, চিড়ে, এই জিনিসগুলোর মধ্যেও আছে। ইভেন রাইসের মধ্যেও কিন্তু আছে, কিন্তু সেটা অবশ্যই ঢেকি ছাটা চাল, মানে এখানে বলতে গেলে বলতে হয় মিনিকেট রাইস। কারণ আমি এখন দেখছি বেশিরভাগ মানে মোস্ট অফ দ্য পেশেন্টই বলে তারা বাঁশকাঠি ফাইন রাইস ছাড়া খায় না, কিন্তু আমার মনে হয় একদম ফাইন রাইস না খেয়ে
একটু মিনিকেট রাইস খেলে ব্যাপারটা ভালো হয়, যার মধ্যে বি ভিটামিন গুলো অনেকটাই পরিমাণে থাকছে, কারণ পুরোটা পলিশড হয়ে গেলে তো পুরো বি ভিটামিনটাই বেরিয়ে যাচ্ছে না। এছাড়া আমরা কিশমিশ রাখতে পারি, ব্ল্যাক রেজিনস যেটাকে বলি, কালো কিশমিশ, খেজুর, এগুলো রাখা যেতে পারে ডায়েটে। মিলেটস আছে এখন, রাগি, বাজরা, জোয়ারও অল্প পরিমাণে আছে, এগুলো তো বললাম। আর পালসেস এর মধ্যে ডালগুলো খোসা সহ, যেটা একটু আগেও কথা হলো, এই ধরনের খাবারগুলোকে না একটু ডায়েটে ইনক্লুড করা উচিত। আর গুড়, বিশেষ করে খেজুর গুড়, কারণ খেজুরের মধ্যে যেহেতু অনেকটা আয়রন থাকে, খেজুর গুড় খাওয়াটা ভালো। আর সেটা অবশ্যই খাঁটি হতে হবে। আর মানে লোহার কড়াইয়ে যে করা হয় না যে কোনো রান্না, এখন যদিও সেটা উঠেই গেছে, সেভাবে হয় না, যদি হয় তাহলে সেখান থেকেও একটু আয়রন অ্যাবজর্পশনটা হয় শরীরে। আর নাটসও আছে এর মধ্যে, তো এই খাবারগুলোকে আমরা রাখতে পারি। আর তাছাড়া বি ভিটামিনের কথা যদি বলি, ভিটামিন B12 এর কথা, ভিটামিন B12 কিন্তু অনলি এক্সিস্ট ইন অ্যানিমাল ফুড সোর্স। এক্ষেত্রে আমাদের প্লান্ট সোর্স সেরকম কিছুই নেই। তো অ্যানিমাল সোর্সের মধ্যেও সেম, চিকেন, মাটন লিভার হোক, চিজেও অনেকটাই আয়রন থাকে। হ্যাঁ, আর অবশ্যই সেটা ডিপেন্ড করে কি চিজ আমরা খাচ্ছি। আর হ্যাঁ, আর একটা জিনিস আমি বলবো, কিউব চিজটা অনেকটাই বেটার একটা স্লাইস চিজ খাওয়াতে, কারণ ক্যালোরিটাও তো একটা আমাদের দেখতে হবে। যখন চিজ আমরা খাচ্ছি, যদি কিউব নিয়ে, যেগুলো ছোট ছোট কিউব পাওয়া যায়, ক্রাস্ট করে খাই, সেটা অনেকটা বেটার হয় একটা স্লাইস চিজ খাওয়ার থেকে। আর যেহেতু এগুলো কোম্পানি ওয়াইজ ভ্যারি করে, চিজ তো কেউ বাড়িতে বানায় না সেভাবে, তো এগুলো কেনার সময় আমাদের একটু ডায়েটারি কম্পোজিশন যেটা পিছনে থাকে ওগুলো একটু দেখে নেওয়া দরকার, কতটা কি আছে ওখানে। আর বিভিন্ন রকমের মাছ, হ্যাঁ সেটা মানে বিশেষ করে ছোট মাছে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো সবই থাকে। আর শুধু তো মানে আয়রন বি ভিটামিন নয়, মানে আমাদেরকে দেখতে হবে আয়রনের অ্যাবজর্পশন যেগুলো বাড়ায়, আর যেগুলোর মধ্যে ছোটখাটো জিনিসও যেগুলো থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোও আমাদেরকে কিন্তু ডায়েটে পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। আর দুধ, মিল্কের মধ্যেও থাকে, বিশেষ করে কাউজ মিল্ক আর বাফেলো মিল্কে অল্প বিস্তর আছে। আর এছাড়া ল্যাম্পের কথা তো আমি বললাম, আর শ্রিম্প, ছোট ছোট যে শ্রিম্প হয় আর কি, চিংড়ি ফিশ, সেগুলো খাওয়া যেতে পারে। আর ফোলিক অ্যাসিডও খুব গুরুত্বপূর্ণ একটা ডায়েটারি সোর্স অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য। গ্রিন লিফি ভেজিটেবলস আর ফ্রেশ গ্রিন ভেজিটেবলসে অনেক বেশি ফোলিক অ্যাসিড থাকে, পালসেসের মধ্যে তো থাকেই। আর এই যেগুলো আমি বললাম অ্যানিমাল সোর্স গুলো মোটামুটি সবগুলোর একই রকম আছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিটামিন সি কিন্তু আয়রন অ্যাবজর্পশন বাড়ায়। মানে শুধুমাত্র আমরা খাবার থেকে আয়রন খাচ্ছি, মানে আয়রন সোর্সের খাবার খাচ্ছি, বা ভিটামিন B12, ফলিক অ্যাসিড সোর্সের খাবার খাচ্ছি, কিন্তু অনেকের শরীরে বিভিন্ন কারণেই হোক সেটা ম্যাল অ্যাবজর্পশন হয়, ঠিকমতো অ্যাবজর্পশন হয় না। তো ভিটামিন সি যদি আমরা খেতে পারি, যেমন ডালের সাথে, এই কারণেই ভিটামিন সি মানে পাতিলেবু খাওয়ার প্রচলনটা এসেছে, যাতে আয়রন অ্যাবজর্পশনটা শরীরে বাড়ে। তো ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো আছে, মানে সাইট্রাস ফ্রুট, যে কোনো টক জাতীয় ফল, হ্যাঁ, আর বিশেষ করে যদি আমরা খেয়ে উঠেই বা খাবারের সাথেই, ওই যে ডালের সাথে যেহেতু খাই, বা খেয়ে উঠেই যদি আমরা ভিটামিন সি যুক্ত খাবার এগুলো খাই, এগুলো অনেকটা হেল্প করে। তো ভিটামিন সিও আমাদের যথেষ্ট রাখতে হবে খাবারের মধ্যে। আর বাকি সোর্স গুলো তো আছেই, তো এগুলো মোটামুটি মানে রেগুলার ডায়েটে আমাদের এই সোর্স গুলো থেকে আমাদের ফুড আমাদের ইনক্লুড করা উচিত প্রত্যেকেরই। একদম, থ্যাংক ইউ সো মাচ আমাদের এটা জানানোর জন্য। কারণ মানুষ ওই আয়রন রিচ সোর্স টুকুই জানে, কিন্তু কিভাবে খাবো, হাউ টু কুক, বা এই যে সবজি কাটার যে প্রসেস বা কিছু, বা চিজ কিনে নিল, সবাই জানলো চিজ খাবো, ওর মধ্যে আয়রন আছে, কিন্তু নিউট্রিশনাল ফ্যাক্টসটাই দেখলো না। তারপর দেখা গেল এত খেয়ে ফেললো, তো সেই জায়গাটা একটা বড় সমস্যা তৈরি করে ফেললো। তো সেই জায়গা থেকে অ্যাওয়ারনেস ইজ ইম্পর্টেন্ট, আমরা কিভাবে খাচ্ছি, কতটা পোর্শনে খাচ্ছি, কি জিনিস বেছে খাচ্ছি, তো সেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা কথা আমি বলি, একটা কথা শুধু বলি, আর একটা হচ্ছে কাটা। মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে না, সবাই কি করে সবজির ক্ষেত্রে, মানে সবজির ক্ষেত্রে যেগুলো হয় বেসিক্যালি আগে কাটা হয় পরে ধোয়া হয়। এখানেও কিন্তু অনেকটাই আমাদের বি ভিটামিন, ফলিক অ্যাসিড, আয়রন সব অনেকটাই বেরিয়ে যাচ্ছে এখানে। এই সরি, বি ভিটামিন না, ফলিক অ্যাসিড, আয়রন অনেকটাই বেরিয়ে যাচ্ছে। তো আগে যে সবজিটা আমরা খাচ্ছি আয়রন, সেটা কিন্তু আগে আমাদের একটুখানি আগে ধুয়ে নেওয়া উচিত ভালো করে, হ্যাঁ, তারপর সেটাকে কাটা উচিত।
আর যদি কাটার পরেও মানে কেউ ধুচ্ছে, আমার মনে হয় সেই জলটা যদি রান্নাতে সে ইউজ করে তাহলেও অনেকটা কিন্তু আয়রন সোর্স সেখান থেকেও আসবে, সেই জায়গাটা থেকে। এখন তো অনেকেই অনেক বাড়িতেই করে কি, যে সবজি মানে যখন সেদ্ধ করে সে জলটা ফেলে দেয়, যাতে কীটনাশক যে রাসায়নিক সারটা ব্যবহার হয় সেটা শরীরের মধ্যে না ঢোকে। এটা যেমন একদিক থেকে ঠিক, কিন্তু এটা একদিক থেকে তো ভুলও, যে আমরা তো কিছুই পাচ্ছি না সবজি থেকে। যে নিউট্রিয়েন্টস গুলো সবজির মধ্যে যেটার জন্য খাচ্ছি সেটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যায়। একটা নষ্ট হয় রান্নাতে তাপের জন্য, একটা তো জলটা যদি ফেলেই দেয়। মানে সেটা ওই যে সব থেকে যেটা তুমি বললে যে ভাস্বতী দিদি, যে কিভাবে কাটবো আর কিভাবে তৈরি করবো, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একদম ঢেকে ঢেকে একটু রান্নাটা করলে একটু টাইম নিয়ে, তাহলে অনেকটা বেটার হয়। বিশেষ করে শাকের ক্ষেত্রে এটা আমি বলবো, কারণ শাকে এতটাই মাটি এসব থাকে না, শাক কিন্তু ভালো করে ধুতেই হয় বারবার, মানে না ধুয়ে খাওয়া যায় না, ভালো করে ধুয়েই রান্নাটা করতে হয়। তো একটু ঢেকে ঢেকে করলে ওই যে তাপের প্রভাবে যে যে নিউট্রিয়েন্টস গুলো বেরিয়ে যায় না, সেগুলো কিন্তু বেরোতে পারে না ঢেকে ঢেকে রান্নাটা করলে। একদমই তাই। আচ্ছা, এবার আমি ইপসিতার কাছে আসবো। আমরা অলমোস্ট সাম আপই করছি, তো তুমি একটু আমাদেরকে অ্যানিমিয়া নিয়ে যদি তোমার কিছু বলার থাকে, মানে যদি কোনো ইম্পর্টেন্ট নোটস আমাদের দেওয়ার থাকে, তুমি তোমার মাইন্ডে যদি এখন কিছু এসে থাকে সেগুলো আমাদের সাথে একটু শেয়ার করতে পারো। দেখো, আয়রন আর ফলিক অ্যাসিড এই দুটোই হচ্ছে আমার শরীরের জন্য প্রচন্ড অবদান আর কি। তো সেটা হচ্ছে, এই দুটোই হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে বডি মাস সেটা তৈরি করতে খুব সাহায্য করে। তারপর ধরো ব্লাড ভলিউম, সেটা তো অবশ্যই করে। তারপর ধরো গ্রোথ অফ নিউ সেলস, নতুন সেল তৈরি করতে খুব কাজ, যেটা ক্যান্সার প্রতিরোধ করতে অনেক সাহায্য হয়। মানে ক্যান্সারের ক্ষেত্রে অনেক সেল তো মানে নষ্ট হয়ে যায়, যেটা আগে থেকে যদি এইগুলো আমরা, এই উপাদানগুলো আমরা খেয়ে থাকি, সেটাকে নতুন নতুন সেল গুলো যে তৈরি হতে অনেকটা সাহায্য করে। এছাড়াও ধরো যে মানে মেনস্ট্রুয়েশন যে মেয়েদের হয়, সেখানে অনেকটাই কিন্তু ব্লাড লস হয়, সেখানের ক্ষেত্রেও কিন্তু এই দুটো জিনিসের খুবই অবদান। তো এইগুলোকে নেগলেক্ট যদি করা হয় তো অনেক 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 বড় ক্ষতি আমাদের শরীরের বাসা বাঁধবে। তো খুব খুব ইম্পর্টেন্ট আমার শরীরে আয়রন, ফোলেট, ভিটামিন সি, শুধু এই তিনটে নয়, প্রত্যেকটা নিউট্রিয়েন্টস, প্রত্যেকটা। কারণ আজকে আমি আয়রন নিয়ে বলছি, মানে শুধু আয়রন নিয়েই বলবো সেটা তো নয়, এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো এখানে সমস্ত কিছুটাই খুব দরকার। তা প্রথমেই হচ্ছে আমার শরীরে কি কি অভাব ঘটেছে, ঘাটতি, সেগুলো আগে জানতে হবে। সেটা জেনে সেটাকে এবার কিওর করা, খাবারের মধ্যে দিয়েও। তারপর তো ওষুধ তো রয়েছেই, সবসময় কিছু না হলে গ্যাস হচ্ছে, ওষুধ খেয়ে নিলাম। কিন্তু এটার জন্য যে একটু বাড়িতে হোম রেমেডি রয়েছে খাবার, সেটা দরকার পড়ে না। আর এখন তো বেশি গ্যাস ওষুধ খেলে এখন হার্টের সমস্যাটা খুব দেখা দিচ্ছে। তো একটু যদি মানে প্রথম থেকে যদি একটু খাবারের মডিফিকেশনটা করা হয়, তাহলে হয়তো আশা করি এই প্রবলেমটা খুব একটা কারোর মধ্যে ঘটবে না। ওই সেটা জন্যই খুব দরকার। একদমই, ওই জন্যই টেস্ট, ট্রিট অ্যান্ড টক, আগে টেস্ট করানো খুব জরুরি। না হলে আমি তো জানতেই পারবো না আমার মধ্যে কি ডেফিসিয়েন্সি আছে। শুধু যে অ্যানিমিক হয়ে পড়েছি আর কোনো আমার শরীরে রোগ নেই। বিশেষ করে ইন্ডিয়ান যারা আমরা, মেয়েরা তো বটেই, যেমন প্রথমেই শুরু করেছিলাম ভার্নারেবল গ্রুপস, এছাড়া ইন্ডিয়ান যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস এর অভাব থাকে, যেটা একদমই রাখে না কেউ, এবং সেটাকে জাস্ট নেগলেক্ট করে যায়। এই সমস্ত কিছু একটা ছোট্ট ছোট্ট কারণ, ধরো চোখের নিচে কালি পড়ছে থেকে আরম্ভ করে আমার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, আমার মুড সুইংস হচ্ছে, সবসময় আমরা ভাবি পরিস্থিতির দোষ। সবসময় যে পরিস্থিতির দোষ হয় তা নয়, বা আমার ওয়ার্ক লাইফে প্রচন্ড স্ট্রেস যাচ্ছে সেই কারণে হচ্ছে তা কিন্তু নয়। হতে পারে যে তোমার অঙ্কিতা যেটা বলছে যে সেলেনিয়াম আমরা একদম ইগনোর করে যাই, জিঙ্ক ইগনোর করে যাই, এই জিনিসগুলো তো খুব দরকার প্রত্যেকটা মাইক্রোনিউট্রিয়েন্টস, এবং সেগুলো যে আদৌ অভাব হয়েছে কিনা, ডেফিসিট আছে কিনা সেটা জানি না। তো তার জন্য টেস্টটা খুব দরকার, এবং প্রতিটা জায়গাতে। এবং মানুষ কিন্তু টেস্ট নামটা শুনলেই পিছিয়ে যায়। তো আমি সবসময় বলি যে প্লিজ টেস্ট করান। টেস্ট যদি না হয়, রক্ত পরীক্ষা হোক বা যে কোনো ধরনের পরীক্ষা হতে পারে ব্লাড প্যারামিটার জানার জন্য, তাহলে ট্রিটমেন্টটা হবে কি করে। তো টেস্ট ইজ মাস্ট। তো তারপরে আমরা ট্রিট করতে পারবো। ট্রিটমেন্ট তখনই হবে যদি সঠিক টেস্টটা আমরা করতে পারি।
এবং তারপর আমরা কথা বলবো, অর্থাৎ এই যে ওভারঅল কাউন্সিলিং সেশন, যেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এইটা অনেক বড় গুরুত্বপূর্ণ জায়গা এবং প্রতিটা আর মানুষের কাছে হ্যাঁ, আর অ্যানিমিয়া হলো তো দরকারি যে প্রতি 1 বছর অন্তর অন্তর টেস্টটা করে। একবার করলাম 2 বছর আগে, আমার না অ্যানিমিয়া ছিল, আমার না এটা কমে গেছিল, কিন্তু এখন কতটা কমেছে, আদৌ কমেছে না একটু বেড়েছে, সেটা না জানি আমরা কিওরটা করবো কি করে। প্রতি 1 বছর অন্তত 1 থেকে 2 বছরের মধ্যে তো করা দরকারি। এবং ঠিক এইটার জন্যই ন্যাশনাল নিউট্রিশন মান্থে ফার্স্ট যে টপিকটা রয়েছে সেটা অ্যানিমিয়া, ট্রিপল টি অর্থাৎ টেস্ট, ট্রিট অ্যান্ড টক। অ্যানিমিয়া নিয়ে এখন প্রচুর কর্মসূচি রয়েছে, প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। বিভিন্ন স্কুলে অ্যাডোলেসেন্স যারা রয়েছে বা স্কুল গোয়ার্স যারা, প্রত্যেককে নিয়ে বিভিন্ন ধরনের কাউন্সিলিং সেশন, তাদেরকে কিভাবে আরো আয়রন রিচ ফুড খাওয়াতে পারি। পশ্চিমবঙ্গ সরকার থেকেও কিছু জিনিস রয়েছে। স্কুলেও কিন্তু ফুড পিরামিডকে দেখানো হচ্ছে যে আমরা কোন কোন খাবারগুলোকে রাখতে পারি প্রতিদিনের খাবারে, যাতে মাইক্রোনিউট্রিয়েন্টস এর অভাব না হয়। তো এই প্রচেষ্টাগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে কিন্তু অলরেডি চলছে। অনেকেই জানো যে মাই গভর্নমেন্ট যে ওয়েবসাইটটা রয়েছে, সেখানে কিন্তু অ্যানিমিয়া নিয়ে কিছু কুইজ চলছে, যারা দেখছো তারা সবাই পার্টিসিপেটও করতে পারো। তো ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে এইগুলো কেন করা হয়, কারণ হচ্ছে পুরোটাই অ্যাওয়ারনেস। এছাড়াও আর একটা খুব বড় জায়গা, সেটা হচ্ছে আইএফএ ট্যাবলেট। আমি এটা নিয়ে একটা রিলও দিয়েছিলাম। তো আরেকবার আমি অ্যানিমিয়া নিয়ে যেহেতু কথা হচ্ছে, আইএফএ ট্যাবলেটের কথা অবশ্যই আসবে। এই প্রথমটা যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে বা একদম কিশোর কিশোরী যাদেরকে নিয়ে আমরা কথা বলছি, তারা ছেলে বা মেয়ে দুজনেই কিন্তু অ্যানিমিক হতে পারে এবং তাদের প্রচন্ড পড়াশোনার চাপ, মানসিক প্রেশার, অনেকটা কিছু মানে রয়ে যায় তাদের জীবনে। সেই জায়গা থেকে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আইএফএ ট্যাবলেট বিতরণ শুরু হয়। এটা যে শুধু মাত্র কিশোর কিশোরীদের জন্য তা নয়, এটা কিন্তু আইসিডিএস সেন্টার গুলোতেও প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং পিরিয়ডের মাদের দেওয়া হয়, বিশেষ করে প্রেগনেন্সিতে দেওয়া হয়। তো তার কারণটাই হচ্ছে অ্যানিমিয়া প্রিভেনশন। কারণ এই যে ন্যাশনাল নিউট্রিশন ডেফিসিয়েন্সি, যেটা অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম যবে থেকে হয়েছিল, সেদিন থেকেই কিন্তু আইএফএ ট্যাবলেট বিতরণ এবং বিশেষ করে কাউন্সিলিং করানো প্রতিটা মাকে, তাদের বাচ্চাকে, এবং স্কুলে গিয়ে তাদেরকে বোঝানো, এবং সেই জায়গা থেকে একটা ক্লাস। আমার তো মনে হয় যে হলিস্টিক অ্যাপ্রোচ, যেটা অঙ্কিতা বললো, প্রথম থেকে শুরু হওয়া উচিত। স্কুলে বিশেষ করে দুটো থেকে তিন, মানে এখন অনেক কিছু চলে আসে। একটা বাচ্চা যখন স্কুল থেকে তার লাইফ শুরু করছে, সেই জায়গা থেকে তাদের এনভায়রনমেন্ট এসেছে, খেলাধুলো এসেছে, লাইব্রেরি এসেছে, কিন্তু মেন্টাল হেলথের কোনো ক্লাস হয় না, মিউজিকের কোনো ক্লাস হয় না, নিউট্রিশনের কোনো ক্লাস হয় না, সেক্সুয়াল ওয়েলনেস এর কোনো ক্লাস হয় না, সেক্সুয়াল যে একটা সেক্স এডুকেশন, এটা কোনো ক্লাস হয় না। তারপরে মেন্টাল হেলথে প্রচুর স্টুডেন্ট ভোগে প্রতি মুহূর্তে। সেখানে হয়তো বাবা মারাও বোঝে না যে আমার ছেলেমেয়েরা কোথাও একটা মানসিক রোগের শিকার হয়ে যাচ্ছে, এবং সেই ক্লাসগুলো স্কুলে হয় না। এইটা কিন্তু প্রথম থেকেই শুরু করা উচিত। কারণ একটা বাচ্চাকে যদি আমরা ঠিকভাবে তৈরি করতে পারি, আজকে সে যখন 20s বা 30s গিয়ে দাঁড়াবে, তখন কিন্তু সে নিজের জায়গাটা একটু বুঝতে শিখবে যে না, নিউট্রিশন ইজ ইম্পর্টেন্ট। কোথাও গিয়ে মাইক্রোনিউট্রিয়েন্টস এর একটা অভাব হলেও হতে পারে, সেই জায়গায় আমরা কেয়ার করতে পারি। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটাই সবার সাথে আমরা একটু শেয়ার করে নিলাম। তো এবার আমরা একদম সাম আপ করবো। আমি তোমাদের সবার কাছেই আসবো এক এক করে, তোমরা একটু প্লিজ বলো যদি আমরা ওভারঅল একটা সাম আপ করি, আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং সর্বোপরি প্রতিটা মানুষের উদ্দেশ্যে যদি কিছু অ্যাওয়ারনেস দিই বা কিছু কনক্লুশন হিসাবে রাখি, তো তোমাদের মেসেজটা কি হবে? কাইন্ডলি কন্টিনিউ। অঙ্কিতা বলো। সো বেসিক্যালি আমরা আজকে যে সেশনটা চালালাম, বা আজকে আমাদের যে টকটা ছিল, সবাই তাদের মূল্যবান টাইম বের করে এখানে কথা হলো, কথাবার্তা শেয়ার হলো। একটাই মোটো, তার মোটো হলো যে মানুষের মধ্যে যাতে অ্যাওয়ারনেসটা জাগে এবং মানুষ যাতে অ্যাকচুয়ালি ফলো করে। শুধুমাত্র ওই চার্টের মধ্যে, ডায়েট চার্টের মধ্যে আবদ্ধ থেকে যাওয়া, ডায়েটিশিয়ান মানে ডায়েট চার্ট, এই জায়গাটা থেকে একটু নিজেকে মানে মাইন্ডটাকে একটু ব্রড প্রসপেক্টিভ রাখতে হবে। তো I'll quickly just finish this with a number by World Health Organization, WHO, যে এতটা আমরা ডিসকাশন করলাম সেটা কতটা
ওয়ার্ল্ড ওয়াইড প্রিভেনশন রেট, এইটার যদি অঙ্কটা আমরা কোথাও না কোথাও একটু জেনে যাই, তো আই গেস আমরা একটু নড়ে চড়ে বসবো। সো বেসিক্যালি অ্যাজ পার WHO, আমাদের এস্টিমেটেড 500 million women 15 to 49 years of age এর মধ্যে তারা কিন্তু আক্রান্ত অ্যানিমিয়া দিয়ে। Not only this, 269 million children, 269 million, 6 to 59 months of age worldwide। মানে কতটা অঙ্কটা বড় আমরা বুঝতে পারছি ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের পপুলেশন রেশিও যদি আমরা দেখি, কোথাও না কোথাও প্রত্যেকের মধ্যে আমরা এটা দেখতে পাই যে আমাদের এই অ্যানিমিয়া ব্যাপারটা আছেই। এর সাথে ইন 2019 30%, that is equal to 539 million of non-pregnant women and 37%, 32 million of pregnant women aged 15 to 49 years are affected by anemia। ওই যে আমরা ভালনারেবল গ্রুপের ব্যাপারে বললাম। এবারে একটা মা যখন প্রেগনেন্সির সময় অ্যানিমিক হচ্ছে, সেই মাটা কিন্তু যে বাচ্চাটাকে জন্ম দিচ্ছে, সেই বাচ্চাটার মধ্যে কোথাও না কোথাও এটা একটা সুপ্ত অবস্থা অ্যাজ আ ক্যারিয়ার রয়ে যাচ্ছে। তো সামহাও আমরা এই অঙ্কটাকে যদি আমরা যদি দেখি, আরেকটু আমি বলে নিই যে WHO regions of Africa and Southeast Asia are most affected with an estimated 106 million women, 103 million children affected by anemia in Africa, and 244 million women and 83 million children affected in Southeast Asia। মানে তাহলে আমরা যদি দেখি আমাদের অঙ্কটা কতটা, তো এইভাবে কোথাও না কোথাও কারোর না কারোর মধ্যে লুকিয়ে আছে। এবং এই অঙ্কটা টেস্টেড, সার্ভেড, এমন কত আছে যারা নট সার্ভেড, যারা আমরা জানি না। গ্রামে গঞ্জে কত জায়গা আছে যেখানে আমরা জানি না যে আমাদের মধ্যে অ্যানিমিক ব্যাপারটা আছে। তো সামহাউ এগেইন টেস্ট, ট্রিট অ্যান্ড টক, তিনটে টির মানেই হলো যে টেস্ট, ট্রিট, টক মানেই হলো আমাদেরকে প্রচুর এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে হবে, আমাদের ডায়েটিশিয়ানসদেরকে উঠে আসতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রচুর কমিউনিটিতে কাজ করতে হবে। ট্রিট ডেফিনেটলি আমরা আমাদের চেম্বারসে এক্সপার্টসরা সবাই নিজের নিজের চেম্বারসে রুগীদের সুস্থ করছেন, প্রত্যেককে রেগুলার ওয়ান্ডারফুল ট্রিটমেন্ট দিয়েছেন। অ্যান্ড টেস্ট ডেফিনেটলি, যেটা সবাই এগ্রি করবে এবং আমাদের অলরেডি প্রচুর ডিসকাশন আজকে হয়ে গেল যে আমাদের টেস্টটা কিন্তু প্রচুর জরুরি। ব্লাডে কি আছে আমার সেটা জানাটা খুব বেশি জরুরি। সো দ্যাটস ইট ফর ফ্রম মাই সাইড টুডে। ওভার টু আদার্স। ইপসিতা, তুমি বলো। এবার আমরা একদমই শেষ করবো। সবাইকে থ্যাংক ইউ এতটা সুন্দরভাবে আমাদেরকে অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্য এবং গুছিয়ে বলার জন্য। ইপসিতা, তুমি বলো যদি কিছু বলতে চাও। এটাই হচ্ছে ব্যাপার, যে প্রথমে হচ্ছে টেস্ট না করলে আমরা কিচ্ছু করতে পারবো না। কতটা তার কাউন্ট সেটা না জানলে আমরা সেইভাবে আমরা কিওর করতে পারবো না। তো প্রথমে হচ্ছে টেস্ট, তারপর সেটাকে আমাদের কাছে আসা, তারপর আমরা কাউন্সিলিং করে সেটাকে বোঝাবো, তারপর তো ওষুধ তো রয়েছেই। তো প্রথমে হচ্ছে নিজের শরীর ঠিক রাখতে গেলে একটুখানি এদিকটা বজায় রাখতে হবে, একটুখানি সজাগ থাকতে হবে, ব্যাস এটাই। থ্যাংক ইউ। এটা নিয়ে অ্যাওয়ারনেস, যেটা হচ্ছে এটা করা মানে হচ্ছে যাতে এই সোশ্যাল মিডিয়াতে এখন এতটা আপডেটেড সব জায়গা, মানে অনেক সংখ্যক মানুষকে আমরা একসাথে পাবো, অনেক সংখ্যক মানুষ এটাকে দেখতে পারবে, তা নিজেদের মধ্যে একটুখানি হলেও তার মানে বজায় থাকবে যে এটা শুনছি বা জানছি। যদি কিছুটা পোর্শন মানুষের মধ্যে যদি আমরা এই অ্যাওয়ারনেসটা রাখতে পারি, তাহলে মনে হয় যে এই প্রোগ্রামটা করা আমাদের সার্থক হবে। একদম তাই। ভাস্বতী, তোমার কাছে চলে আসবো, তুমি আমাদেরকে কি মেসেজ দিতে চাও? আচ্ছা, আমি অঙ্কিতার কথার সূত্র ধরেই একটা কথা বলছি যে যেহেতু ও সার্ভেটা তো বলেই দিল, তো আমাদের যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, হু থেকে তো একটা মোটো নেওয়া হয়েছে, যেহেতু 2025 সালে যতগুলো গ্লোবাল ইস্যু বা গ্লোবাল নিউট্রিশন গোল নিয়েছে হু, প্রথম 6টার মধ্যেই আছে অ্যানিমিয়া, যার প্রধান উদ্দেশ্য হলো যে প্রিভেনশন অফ অ্যানিমিয়া গ্লোবালি। হ্যাঁ, এবার এটা তো ওরা এটা জাস্ট হু প্রপোজালটা রেখেছে, তো এটা গোড়া থেকে করতে গেলে যেটা মানুষকে অ্যাওয়ার করা, ইভেন মানে যেহেতু আমরা জানি একটা সাধারণ রক্তের ব্যাধি অ্যানিমিয়া, যা আমাদের বিশ্ব জনসংখ্যার প্রায় 1/3 অলরেডি এফেক্টেড এখনো। হয়তো কেউ জানে, হয়তো কেউ জানে না। যারা জানে সেই সার্ভেটা তো বললোই, আমি আর যাচ্ছি না সে বিষয়। তো যাই হোক, তো
যেহেতু এটা, যদিও এটা কিছু কিছু রিস্ক ফ্যাক্টর বা ভালনারেবল গ্রুপ আমরা অলরেডি বলেছি কাদের হতে পারে বেশি কাদের কম হতে পারে, ওইদিকেও আমি আর যাচ্ছি না। তো আর একটা জিনিস দেখা যায়, অ্যানিমিয়া যদি খুব গুরুতর স্টেজে চলে যায় বা খুব মানে সাংঘাতিক ভাবে এফেক্ট করে যায় মানুষকে, হয়তো সে নিজে জানেও না, বা মানুষ তো বেশিরভাগই মেডিসিনের উপর বেশি একটু ডিপেন্ড করে, খাবারটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না যেহেতু। তো এটা নিয়েও আমরা অনেক কথা বললাম। তো যেহেতু এই জিনিসগুলো হয়েই আসছে, তাই জন্য দেখা যায় যে অ্যানিমিয়ার ফলে কিন্তু অনেক মৃত্যুও হচ্ছে, বিশেষ করে প্রেগনেন্ট মাদার বা ল্যাকটেটিং মাদার যারা আছে। কারণ প্রেগনেন্সিতে যেমন অ্যানিমিয়ার যে মানে সিবিসি যে টেস্ট গুলো আমরা করছি, টেস্ট গুলো করা হচ্ছে এবং সমস্ত টেস্টই করা হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় আফটার ডেলিভারি অফ বেবি মাদার সেইভাবে মানে মায়েরা সেভাবে নিজেদের গুরুত্বটা অতটা দেয় না। তাই জন্য হয়তো ডক্টর বলেওছে যে আপনি এই টেস্ট গুলো করুন, বা সেভাবে করা হচ্ছে না। তো এক্ষেত্রে দেখা যায় যে মৃত্যু হারটা, অ্যানিমিয়াতে মৃত্যু হারটা কিন্তু বিফোর প্রেগনেন্সিতে কিন্তু মায়েদের ক্ষেত্রে বেশি হয় এখনো, গ্রামে গঞ্জে তো অবশ্যই এবং শহরেও, কারণ এখানেও কিন্তু ল্যাক অফ নিউট্রিশনটা অনেকটাই আছে এখনো। তো যাই হোক, এইসব কারণের জন্য আমরা যেহেতু অনেক আলোচনা করলাম, তো হু তো অলরেডি তাদের প্রপোজাল রেখেছে, চেষ্টা করছে, কিন্তু সবার আগে এগিয়ে আসতে হবে নর্মাল পিপলকে। তাদেরকে এই অ্যাওয়ারনেসটা আমরা দিচ্ছি, অবশ্যই আমরা আরো বেশি করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তাদেরকে ফুড যেভাবে মানে ডায়েটিশিয়ানের কাছে আসতে হবে, ইভেন তাদেরকে ব্লাড টেস্ট করাতে হবে, কারণ টেস্ট ছাড়া কখনোই এটা পসিবল না ডিটেক্ট করা। আমরা প্রথমে সাইন সিমটমস থেকে যদিও এটা ডিটেক্ট করতে পারি যে হয়তো অ্যানিমিক, কিন্তু আলটিমেটলি সে টেস্টের উপরই ভরসা করতে হবে। তো টেস্ট করা উচিত ঠিকভাবে, এবং সেটা ইয়ারলি বা আফটার 6 মান্থস, এভরি 6 মান্থস এই টেস্ট গুলো করা উচিত। প্রপারলি ডায়েট ফলো করা উচিত, ইভেন ডায়েটিশিয়ান কনসালটেশনটা অবশ্যই রাখা উচিত, মানে একটুখানি ডায়েটিশিয়ানকেও ফলো আপটা দেওয়া উচিত। এবং একবার ডায়েটটা নিয়ে গেলাম আমি ওটাই মানে সারা জীবন ফলো করছি এটাও নয়, আমাদের ডায়েটও মানে পেশেন্টকে ডায়েটটাও মডিফাই করতে হবে অবভিয়াসলি ডায়েটিশিয়ানদের কাছ থেকে। তো এই জিনিসগুলো যদি আমরা ফলো করতে থাকি, ডায়েট অ্যান্ড মেডিসিন এই দুটোকে যদি আমরা সমানভাবে চালাতে পারি, হ্যাঁ, আর ফিটনেসটা ঠিক রাখতে পারি বডি, অবশ্যই অ্যানিমিয়া প্রিভেনশন সম্ভব। তো এইভাবে নর্মাল পিপলকে এগিয়ে আসতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমরা তো অ্যাওয়ারনেস দেবই, কিন্তু আমাদের সাথে সহযোগিতাটাও করতে হবে। পেশেন্ট যদি সহযোগিতা না করে তাহলে তো অ্যাওয়ারনেস দিয়েও খুব একটা লাভ হবে না। তো এটাই হচ্ছে মেইন মোটো, আপনারা সবাই এগিয়ে আসুন, যারা জানেন অ্যানিমিক, যারা জানেন না টেস্ট করান, ডক্টর দেখান, ডায়েটিশিয়ানের কাছে আসুন, প্রপার ডায়েট চার্ট মেনটেন করুন, ট্রিটমেন্ট করুন, মেডিসিন যেটা নিতে বলছে সেইভাবে নিন, এভাবে অবশ্যই আপনারা প্রিভেনশনটা করতে পারবেন। তো এটাই বলার, মানে এভাবে এগিয়ে যেতে হবে সবাইকে। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ। আমরা সত্যি আজকে অনেক সমৃদ্ধ হলাম, কারণ প্রত্যেকের কাছ থেকে আমরা নতুন করে নতুন নতুন জিনিস শিখি। তো সেই শেখাটা যদি কোথাও আমরা নিজেদের জীবনের কাজে লাগাই, ইভেন আমরা অ্যাজ এ ডায়েটিশিয়ান হিসাবেও আমরা এক একজনের থেকে শিখি, রাইট? তো সেই জায়গা থেকে যদি মানুষ, যেটা লাস্ট ভাস্বতী বললেন যে মানুষকে এগিয়ে আসা খুব দরকার, আমাদেরকেও একটু ভরসা করা, পেশেন্স রাখা জীবনে, এবং নিজেদের জন্য কেয়ার করা। কারণ আমরা এত কথা বলছি, অ্যাওয়ারনেস দিচ্ছি, তার কারণটা কিন্তু ম্যানকাইন্ড, যেটা অঙ্কিতা বলেছিল যে মানুষের স্বার্থে আমরা কাজ করছি। তো কোথাও গিয়ে মানুষকেও কিন্তু এগিয়ে আসাটা খুব দরকার। তো থ্যাংক ইউ সো মাচ। একটা এত সুন্দর সেশন আজকে আমরা পেলাম। আমাদের টিম, আমার সাথে যারা ছিলেন, মোট আমরা 4 জন প্যানেলিস্ট ছিলাম, এটা নিয়ে আলোচনা করলাম। আগামী দিনে আশা রাখবো আরো নতুন নতুন কিছু টপিক নিয়ে আসতে পারবো, এরকম প্যানেল ডিসকাশন আরো হবে। কারণ যত আমরা অ্যাওয়ারনেস দিতে পারবো সমাজের জন্য, মানুষের জন্য, ততই বোধহয় কোথাও গিয়ে আমরা মানুষের জন্য হেল্প করতে পারবো, এবং আলটিমেটলি সেই জায়গা থেকে আমাদের যে কাজ, যে নোবেল ওয়ার্কে আমরা আছি, সেটা কোথাও গিয়ে আমরা ফুলফিল করতে পারবো। তো থ্যাংক ইউ অঙ্কিতা, থ্যাংক ইউ ভাস্বতী, থ্যাংক ইউ ইপসিতা, আমাদের এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য, সব থেকে বড় কথা, এবং এত সুন্দর নলেজ দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল যারা ছিলেন, যারা অনেক সুন্দরভাবে কমেন্ট করেছেন, অনেক কিছু জানিয়েছেন, আমরাও কমেন্ট সেকশন থেকে অনেক কিছু জানতে পেরেছি। আশা রাখবো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার আজকে এটা শেষ করলাম। নতুন দিনে আবার নতুন কোনো টপিক নিয়ে আবার ফিরে আসবো। থ্যাংক ইউ, গুড নাইট। নমস্কার।